এসএমএস এসছে ফয়সাল তিন আমাদের ঢাকা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি আমাদেরকে প্রমি এবং রেজা, এবং তারা দুজন খুব মজা করেই শুনছেন ভূত এফএম আজকের। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি নবী এসএমএস করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। ফয়সাল তুহিন আমাদের এসএমএস করেছেন, পুনঃ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি সুজানা, এছাড়াও নাইব আমাদের এসএমএস করেছেন সাভার থেকে। আমাদেরকে স্বপ্নীল এসএমএস করেছেন, স্বপ্নীল মুস্তাফিজ সিয়াম। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি এসএমএস করেছেন ইকবাল। এছাড়াও আমাদেরকে মুনিকা এসএমএস করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি তানভীর, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সঞ্জয় এবং এমজি মামুন আমাদেরকে এসএমএস করেছেন। সবাই অনেক বেশিরভাগই লিখেছেন ভালো লাগছে, সুতরাং সব এসএমএস গুলোর নামগুলো আমি পড়লাম, আলাদাভাবে তেমন কিছু পড়লাম না। বর্তমানে থেকে আমাদেরকে তুরনা ছাড়া এসএমএস করেছেন অমিত, আমাদের ময়মনসিং থেকে এসএমএস করেছেন, এবং তার কাছে বেশ ভয় লাগছে তিনি জানিয়েছেন। আমাদেরকে এছাড়াও সানি 69 বোর্ডবাজার থেকে এসএমএস করেছেন, এবং তিনি ভূত এফএম সাথে আছেন সেটা জানিয়েছেন। সিমিন আমাদের এসএমএস করেছেন, আজকে অনেকদিন পর তিনি শুনছেন এবং তার কাছে হরিবল লাগছে। আমাদেরকে দেখতে পাচ্ছি বিকাশ এসএমএস করেছেন জিনজিরা থেকে, আমাদেরকে মুস্তাক বেলি রোড থেকে এসএমএস করেছেন, এবং তিনি তার ছোট্ট বেবি মাহিশা এবং তার ওয়াইফ তাবাসসুম, তারা তিনজনই আমাদের সাথে রয়েছেন। আমাদেরকে এছাড়া এসএমএস করেছে দেখতে পাচ্ছি জুই মংলা থেকে। এছাড়া আমাদের প্রীতি এসএমএস করেছেন, এবং বনশ্রী থেকে তিনি এসএমএস করেছেন। আজকের ভূত এফএম অসম লাগছে তার কাছে। তানিশা আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে। লাস্ট স্টোরিটা তার কাছে ভয়ের লেগেছে, অর্থাৎ বুলু ভাই যে স্টোরিটা সেটা অনেক ভয় লেগেছে তার কাছে। আমরা চলে যাব আমাদের বন্ধু গ্রামীণ ফোন বন্ধু গ্রামের আরো একজন অতিথি, তিনি হচ্ছেন তন্ময়। আমরা তন্ময় না ইমরান, তাই না? ইমরান, আমরা ইমরানের কাছে যাবো এবং ইমরানের কাছে তার ঘটনাটা আমরা শুনে আসবো। ইমরান, আপনি কোথা থেকে এসেছেন যদি প্লিজ আমাদেরকে বলতেন। আমি মহাখালী থেকে আসছি, আর আমার প্রফেশন ডেন্টিস্ট্রি ডেন্টাল কলেজ থেকে। আচ্ছা, ওকে, ফাইন। আমাদের আরো একজন ডেন্টিস্ট আজকে আসার কথা ছিল, সামহাও আমরা তার বাবা অসুস্থ হয়ে যাওয়ার দিকে আসতে পারেনি। যাই হোক, আমরা ইমরান আপনার ঘটনায় চলে যাই। প্রথমে আমি একটু একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই যে আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, মানে এসএসসি পর্যন্ত পড়ালেখা আমার গ্রামে। আচ্ছা, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল জেলার দেলদুয়া থানার পাতাইল গ্রামে। তো ওখানে আমি এসএসসি পর্যন্ত কমপ্লিট করি। এসএসসির এটা অ্যাবাউট মানে ঘটনাটা 2006 সালের ঘটনা। তো আমি একদিন রাত্রের বেলায় পড়তেছিলাম, মানে আমার টিপিক্যালি অভ্যাসটা এরকম ছিল যে সন্ধ্যার দিকে আমি একটু ঘুম আসতাম, বাট 9:30 থেকে পড়া শুরু করে হোল নাইট মানে এভাবেই পড়তাম। আমার রুটিনটা এরকম ভাবেই ছিল। তো একদিন পড়তেছিলাম, হঠাৎ করে তখন প্রায় 12টা 15 বাজে এরকম একটা টাইম। তা 12:15টার দিকে তখন আমি করলাম, পেছন থেকে কিসের যেন একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা এমন যে কোনো কিছু একটা দুমড়ে মুচড়ে পড়ে যাচ্ছে, এরকম একটা শব্দ। হঠাৎ এরকম আচমকা একটা শব্দ শুনে পিছনের দিকে পিছন ফিরে তাকে কোনো কিছু দেখতে পাই না। মানে জিনিসটা একটু আশ্চর্যকর, শব্দটা এমন বিদঘুটে, মানে জিনিসটা একটু ভয়ঙ্কর ছিল আমার কাছে। পরে আমি ওটা নিয়ে খুব একটা করি না, কারণ এ ব্যাপারে ভূত পেত আমি খুব একটা বিশ্বাস করি না, মানে করতাম না তখন জিনিসটা। এই জন্য মানে আমি অত ওইটা নিয়ে রেসপন্স করিনি, স্বাভাবিকভাবে চলছে। পরের দিন আবার সেই একই টাইম 12:15টার দিকে দেখা যে আমি আমার রুমটা ছিল একেবারে বারান্দার ইসের সাথে, তো জানালার সাথেই ছিল আমার টেবিলটা। বাহিরেতে আমাদের ঘরের সামনে থেকে কেউ যেন আমাকে আমার ডাক নামে 2বার ডাক দিল। তো আমি রেসপন্স করলাম, কিন্তু তারপরে ফার্দার আর কোনো রেসপন্স পাই নাই। তো আমি ফার্দার রেসপন্স না পাওয়ার কারণে পরে আমাদের ওই ডাকটা ছিল ও যে আমার মা যেভাবে আমাকে ডাকে ঠিক সেই আমার মায়ের ভয়েস ওইভাবে ডাকতেছিল। তো পরে আমি আবার উঠে পড়ার বাদ দিয়ে উঠে যে যাই মার ঘরে, মার রুমে যাই, মাকে যাই বলতেছি, মা তুমি কি আমার ডাকছো? মা কোনো রেসপন্স করে না। তো তারপরে আমি আর কি মাকে ডেকে উঠাই না, যে মা হয়তো গভীর ঘুমে আছে। বুঝতে পারলাম যে মা গভীর ঘুমে আছে, পরে আর ডেকে উঠাই নাই। পরে চলে আসি আমার রুমে, এসে আবার পড়ায় কনসেন্ট্রেশন করতে চাই, কিন্তু কনসেন্ট্রেট করতে পারি না। পরে আস্তে আস্তে কেমন যেন আমার শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা শিউরে উঠে, এরকম একটা ফিলিংস, এরকম একটা ফিল করতে থাকি। পরে আমার আর পড়তে মন চাইলো না, পরে আর আমি পড়ি না, পড়া কন্টিনিউ করিনি। পরে ওই দিন আমি শুয়ে পড়ছি। তারপরের দিনের ঘটনা। জি হ্যাঁ, তারপরের দিনে চলে আসছি আমরা।
এরপর আমরা ওইভাবে চার পাঁচ দিন যাওয়ার পরে 5-7 দিন পরে আবার হঠাৎ সেম, মানে ওই আমার এমনিতে টিপিক্যালি পড়তে ভালো লাগতেছিল না, মানে যার কারণে আমি শুয়ে পড়ছি একটু আগেই। ওই দিন মানে আমি 11টার দিকে শুয়ে পড়ছি। বাট শুয়ে পড়ার পর হঠাৎ আমি দেখি স্বপ্নে দেখতেছিলাম যে কোনো একটা অদ্ভুত একটা প্রাণী, আমি জীবনে কখনো এরকম প্রাণী দেখি নাই। তো ওই রকম একটা প্রাণী আমাকে তাড়া করতেছে। তাড়া করতে করতে এক পর্যায়ে আমাকে ধরে ফেলে এবং আমার মাথাটা গিলে ফেলার চেষ্টা করে। আমি অনেক জায়গাটাকি করি, অনেক চিৎকার করি, মানে অনেক চিৎকার করার পরে আমার আশেপাশে অনেক লোকই ছিল, বাট তারা খুব কাছে না, একটু দূরে ছিল, কিন্তু তারা কেউ কোনো আমার আমি যে এত ডাকাটাকি করতেছি তারা কেউ শুনতেছে না। তারপর আমি আর কি ওখান থেকে অনেক চিৎকার করার পর হঠাৎ মা এসে আমার আমি যে স্বপ্নের মধ্যে চিৎকার করতেছিলাম, চিৎকার হ্যাঁ, আমরা শব্দ বুঝতে শুনে পেরেছি স্বপ্নের মধ্যে আমার চিৎকার মা, করছে, আপনার মা দৌড়িয়ে আসলো, তারপর হ্যাঁ, কি তো হলো? আমার মা দৌড়ে এসে পরে আমাকে ইসের জন্য গরম পানি করে ওইটার জন্য খাওয়ায় এবং রাত্রে গোসল করায়। গোসল করানোর পর ওই দিন আমাকে অনেক দোয়া টোয়া পরে মা আমাকে ঘুম পাড়ে এবং মা আমার সাথে থাকে। এরকম ভাবে চলতে থাকে। তারপরে বেশ 1-1.5 মাসের মতো আমি তখন বেশ ভালোভাবে চলতেছিল, এর মধ্যে আর কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ একদিন স্কুল থেকে আসতেছিলাম আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে। তো আমাদের স্কুল থেকে আসার সময় আমরা আমাদের পাশের স্কুলের থেকে আসার পথে আমাদের বাড়িতে আসার পথে একটা স্যারের বাড়ি ছিল, নাম ছিল শ্যামাবদ্ধ স্যার। ওই বাড়িতে আমরা গেছিলাম যে বাড়িতে তখন কেউ ছিল না, বাড়িতে কেউ থাকতো না, থাকার মতো কেউ ছিল না। ঠিক আছে, তারপর আপনি বাসায় কিছু দেখেছেন? জি ভাই, হ্যাঁ, কি দেখেছেন একটু একটু বলতে চাই যে ওই বাড়ির যে বড় ছেলেটা ছিল নাম শঙ্কর, উনি ওই বাড়িতে নিজের রুমে সে ফার্স্ট সুইসাইড করে। হুম হুম। তো তারপর থেকে ওই বাড়িতে মানুষ খুব একটা যাতায়াত ছিল না এবং কালক্রমে আস্তে আস্তে সবাই প্রফেশনের কারণে শহরে চলে আসে এবং বাড়িটা টোটালি ফাঁকা থাকে। আর ওই বাড়িটা ছিল অনেক পুরাতন, মানে অনেক বড় বড় গাছ ছিল এবং অনেক বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ, গাব গাছ এই টাইপের ছিল। পরে আমরা একদিন ওই স্কুল থেকে আসার সময় টিফিনে আসার সময় আমরা ওইখানে ওই বাড়িতে যাই, যে কিছু আম টাম করে নিয়ে আসি। পরের দিন চিন্তা করলাম যে ভাইয়া আমি আবার যাইতেছিলাম, চিন্তা করলাম যে আজকে যেহেতু যাবো তাহলে ওদের সাথে গেলে তো আমি তো পাই না বেশি, তাহলে যদি আগে যে মানে আম কোরানোর জন্য আমাদের যাওয়া ওখানে, তো যেহেতু ওখানে যাব তাহলে একটু আগে যদি যাই তাহলে ওরা তো আসবে না। তো সেই জন্য আমি লাস্ট ক্লাস না করে চলে আসি আগেই। তো আগে এসে ওদের ওই বাসায় যাই, আবার ওই শ্যামাপদ স্যারের বাসায় যাই, যে দেখি যে ভাইয়া মানে যে বেশ কয়েকটা আম পাই, 6 থেকে 7টার মতো আম পাইছিলাম ওই দিন। পরে ফিরে আমি চলে আসতেছি, চলে আসার সময় ওই যে ওই বাড়িটা বড় ঘরে শুধু মানে ঘরের কিচ্ছু ছিল না, মানে সবকিছু মানুষ লুটে পুটে নিয়ে গেছে, এমন একটা অবস্থা। বাট দরজা সব খোলা। পরে আসতেছিলাম হঠাৎ আবার আরেকটা আম পড়ার একটা শব্দ পেলাম, এমন একটা শব্দ। পরে আমি আবার ব্যাক করে যাই, ব্যাক করে কোনো কিছু খুঁজে পাই না। পরে হঠাৎ ওই ঘরের সামনে দিয়ে আসতেছিলাম না, আসতে সময় দেখি যে আমার কাছে কেমন জানি একটা ফিল করতে থাকলাম যে কিছু একটা শব্দ হচ্ছে ঘরের মধ্যে। পরে আমি একটু ঘরের মধ্যে উকি দিয়ে দেখি কেউ কিছু না, কোথাও কেউ নাই। পরে ফিরে আসতেছি, তখন দেখি যে আবার সেই শব্দটা। পরে আমি ঘরের ভিতরে ঢুকে যে ঘরের ভিতরে যে ডান সাইডে যে রুমটা ছিল ওই রুমটায় ঢুকে দেখি যে একটা সুন্দর মানে একটু বেশ ভালো হাইটের একটা মহিলা মানুষ সাদা শাড়ি পরে আমি যে সাইড থেকে ঢুকছি তার অপোজিট সাইডে মুখ করে বসে আছে। পরে আমি তার পেছন থেকে ডাকি যে আপনাকে কে এখানে বসে আছেন, কি করতেছেন, কিন্তু উনি কোনো রেসপন্স করে না। উনি কোনো রেসপন্স না করায় তারপরে আমি ওনার কাছে যাই, কাছে যে ওনাকে একটু করতে চাই, নক করতে চাই,
কিন্তু ওনাকে ধরতে চাই, কিন্তু আমাকে আমি ধরতে পারি না। উনি তখন চোখের আড়াল হয়ে যায়, মানে উনি নিমিষেই মিশে যায় কেমন যেন। আমি তখন উনি মিশে যাওয়ার পরে আমার কাছে জিনিসটা তখন এতক্ষণ আমি বুঝতে পারিনি যে ঘটনা কি হচ্ছে। তখন আমার কাছে মনে হলো যে ঘটনাটা মনে হয় কোনো একটা দিকে যাচ্ছে। তখন আমার গা শরীর একেবারে শিউরে ওঠে, ঠান্ডা হয়ে যায়। আমি তখন ওখানে চিৎকার করে ওখানে ফিট হয়ে যাই। পরে ভাইয়া মানে যে সেন্স যখন আসে তখন ভাইয়া দেখি যে আমি হসপিটাল থেকে পরে ভাইয়া আসার বাড়িতে এসে পরে শুনি যে ফ্রেন্ডদের কাছে ওরা আবার গেছিল, ওরা আমার ওখান থেকে হসপিটাল। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী ঘটনা যাব। এই ঘটনাটি আমাদের একটা ইমেল, এবং আমরা সেই ইমেলটা পড়তে চাই। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে যে ইমেলটি লিখেছেন তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। হে রাসেল ভাইয়া, আমি জানি আপনি সবসময় ভালো দলে, তবু জিজ্ঞেস করব কেমন আছেন। আমি রাকিব, সিলেটে থাকি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা প্রত্যেক দিনই আমার সাথে ঘটে। বলে রাখা ভালো যে আমার দাদি জিনে ধরা মানুষের শরীর থেকে জিন তাড়াতেন। দাদু আমাদের গ্রামের বাড়ি থাকতো এবং সেখানেই এসব আমল করতো। অনেক মানুষও আসতো দাদুর কাছে। এখন ঘটনায় আসি। 2003 সালে আমার দাদু যখন মারা যান, তখন আমার বয়স 7 বছর। দিনটি ছিল মার্চ মাস 7 তারিখ। তখন আমরা গ্রামের বাড়িতেই ছিলাম। ফ্যামিলিতে সবার ছোট ছিলাম, তাই দাদু সবার থেকে বেশি আমাকেই আদর করত। দাদু মারা যাওয়ার পর থেকে প্রত্যেক রাতে দুজন লোককে আমাদের বাড়ির গেটের সামনে বসে থাকতে দেখা যেত। কেউ কিছু জিজ্ঞেস করলে কিছু বলতো না। এখন থেকে স্বপ্ন এখান থেকে কথা বললে কান্না করতো, তাই কেউ তেমন কিছু বলতো না। দাদু মারা যাবার ঠিক 2 বছর পর, অর্থাৎ আমার বয়স যখন 9 বছর, তখন আমার আব্বুও মারা যান। আব্বু মারা যাওয়ার পর আমরা সিলেটে চলে আসি। আমরা আসার পর থেকে সেই দুজন লোককে আর দেখা যায়নি। মেন ঘটনার শুরু তখন থেকেই। প্রতিদিনের মতো আমি সেদিনও রুমে ঘুমোতে যাই, বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি, এবং এর আগে আমি কোনোদিন স্বপ্ন দেখিনি। সেদিন হঠাৎ দেখলাম আমি একটা গেটের ভেতর ঢুকছি, আর একটা মহিলা আমাকে পেছন থেকে ডেকে গেটের বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমি শুধু ওনার কণ্ঠটাই শুনতে পাচ্ছি। বলে রাখি, গেটের ভেতরে ঢুকে হাতের বাম দিকে খোলা মাঠ এবং ডান হাতের দিকে রো আকারে 10টি ঘর, এবং ওই ঘরগুলো পার হলে গেটের সোজা আরো একটি ঘর। ঘরগুলোর চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি ওই দিন একটি ঘর পার হলাম, এবং 1 বছর প্রত্যেক দিন স্বপ্নে দেখলাম যে আমি ওই একটি ঘরই পার হতে পারছি। 1 বছর পর, অর্থাৎ আমার দাদুর মৃত্যুবার্ষিকীর দিন, আমি আরেকটি ঘর পার হলাম। এভাবে আমার দাদুর 10টি মৃত্যুবার্ষিকীতে আমি 10টি ঘর পার হলাম, এবং প্রত্যেকবারই ওই মহিলার কথা আমাকে সামনে যেতে বাধা দিচ্ছিল। আমার আম্মুকে এই ঘটনা বললে আম্মু স্থানীয় এক হুজুরের সাথে যোগাযোগ করেন, এবং ওই হুজুর আমাদেরকে আরেকজন বড় হুজুরের কাছে নিয়ে যান। বড় হুজুর আমাদেরকে দেখেই আমার সব সমস্যার কথা বলে দিতে লাগলেন, এবং আমি অবাক হয়ে শুধু শুনছিলাম। তারপর বড় হুজুর যা বললেন তা এরকম: একবার একজন খারাপ মানুষ ফরিদ নামের একজন লোককে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, এবং আমার দাদু সেই ফরিদ নামের লোকটার শরীর থেকে জিনটিকে তাড়িয়েছিলেন। তাই ওই জিনটি দাদুর ক্ষতি করতে চেয়েছিল। দাদু বেঁচে থাকতে সে কিছু করতে পারেনি, তাই দাদু মারা যাবার পর যেহেতু আমি দাদুর সব থেকে আদরের, তাই সে আমার ক্ষতি করতে চায়। তিনি এটাও বলেন যে ওই 11 নম্বর ঘর, অর্থাৎ গেটের সোজা যে ঘর, ওই ঘরের পাশে যাওয়ার পর ওই ঘরের 10 থেকে একটি হাত বের হবে। আমি যদি ওই হাত ধরি তাহলে সে আমাকে নিয়ে যাবে, কিন্তু যতদিন আমার দাদু আমার পেছনে আছেন ততদিন আমাকে ওই হাত ধরতে দিবেন না। বলি নাই রাসেল ভাইয়া যে ওই মহিলা আমাকে পেছন থেকে ডাকছিলেন, তিনি আমার দাদু ছিলেন। সেদিনের মতো ওখান থেকে আমি চলে আসি। তারপর এই বছরের 7 মার্চ আমি 10 নম্বর ঘরের সামনে যাই। প্রত্যেকবারের মতো এবারও তেমন কিছু হয়নি। প্রতি রাতে 3টা থেকে 4টা পর্যন্ত এই স্বপ্ন দেখি। স্বপ্ন দেখার ভয়ে আমি এখন ঘুমোতে পারি না। যেদিন স্বপ্ন দেখি ওই দিন জ্বর আসে। আগামী বছরের 7 মার্চ আমি সেই 11 নম্বর ঘরের সামনে যাব। জানি না আমার ভাগ্যে কি আছে। সবাই দোয়া করবেন। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, কোনো ভুল হলে ক্ষমা করবেন। এটাই ছিল ঘটনা, এবং আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন রাকিব, সিলেট থেকে। অনেক ধন্যবাদ রাকিব, চমৎকার একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। এবং প্রতিদিন রাতের বেলায় একটা স্বপ্ন দেখা, এবং প্রতিদিন রাতের বেলায় একটি একটি করে ঘর পার হয়ে যাওয়া, যে ঘরগুলো পার হলে ওপারে কোনো বিপদ আপনার জন্য অপেক্ষা করছে, সেটা আপনি যখন জানতে পেরেছেন। এবং সেই এরকম একটা স্বপ্ন যদি আপনি রেগুলার দেখেন, আপনার ঘুম
না আসারই কথা, এবং আমি চাই না যে আপনার কোনো ক্ষতি হোক, এবং আমি চাই না যে এরকম দুঃস্বপ্ন কারো জীবনে আসুক, কেউ এরকম দুঃস্বপ্ন দেখুক। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা শুনছেন। আরো একবার বলি, আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আমাদের ইমেল করতে চান, এবং যদি আমাদের দেশের বাইরে থেকে ইমেল করতে চান, তাহলে আপনি আপনার ঘটনাটি সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আমি এসএমএস পড়বো, ফিরে এসে একটা ব্রেক নিতে হবে, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনার চারপাশে অনেক নয়েজ শুনতে পাচ্ছেন, কারণ আমরা এখন স্টুডিওতে নেই, এবং আমরা রয়েছি এই মুহূর্তে গোরান মাদানির ঝিল, এবং আমরা এই এলাকায় এসেছি। এই এলাকার ঘটনা আপনারা অলরেডি অনেকেই কাছ থেকে জানতে পেরেছেন, এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি কিছু এসএমএস পড়ি, এবং এসএমএস এ আমি দেখতে পাচ্ছি যে শিমুল আমাদের কুমিল্লা থেকে এসএমএস করেছেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, এবং তিনি শুনছেন। JH হৃদয় আমাদের এখানে এসএমএস করেছেন, আমাদেরকে মৌরিন এসএমএস করেছেন আমাদেরকে বুড়ি, এবং তার কাছে খুব ভালো লাগছে এটি জানিয়েছেন তিনি। আরিফ আমাদের ময়মনসিং থেকে এসএমএস করেছেন, এবং তিনি তার ফ্রেন্ড সাজু সহ আরো অনেককে নিয়ে শুনছেন। মোস্তাক বেইলি রোড থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। শাহমা সাইদ এছাড়া আমাদের এসএমএস করেছেন। শিমুল এসএমএস করেছেন আমাদেরকে। হৃদয় এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। রবিউল আসিফ ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। নয়ন দিনাজপুর থেকে। পলাশ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। শিউলি এছাড়াও রাকেশ ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। ওয়াবদা থেকে ফিরোজ এছাড়া আমাদের, এবং তিনি বলছেন যে সুপার এপিসোড আজকের, এবং আমাদেরকে আফজাল এসএমএস করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন। আমি ঝটপট কিছু নাম পড়ে ফেলতে চাই ফেসবুক থেকেও, এবং ফেসবুকে তার আগে জানিয়ে দিই, যদি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান, চলে যান www.facebook.com/radio.furti। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এসএমএস করছে এখানে ফারহান সাদিক, তিনি এবং তার বেস্ট ফ্রেন্ড রিজান আমাদের সাথে আমাদের এখানে আছেন। অ্যাঞ্জেল সিনথিয়া আমাদের বলছেন নাইস স্টোরি আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি গল্পটা অনেক অদ্ভুত লাগলো লিখেছেন রোহান। আনন্দ আলো আমাদের এসএমএস করেছেন, এবং এসএমএস করে তিনি বলছেন যে তিনি গোয়ান থেকে শুনছেন, এবং তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন। দীপ আমাদের এখানে কমেন্ট করেছেন। সোহেল জামাদার আমাদের এখানে কমেন্ট করেছেন ফেসবুকে, আমি দেখতে পাচ্ছি। আমাদের জিপি বন্ধু গ্যারেজের আরো দুজন অতিথি আছেন, তন্ময় এবং তনু, আমরা তাদের ঘটনা শুনবো। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক পেজে আরো কিছু আছে। আমাদের শুভ সাহা আমাদের এখানে এসএমএস করেছেন। MD সাইফুর আমাদের এখানে এসএমএস এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি। খান এছাড়া আমাদেরকে নাফিস ফাওয়াদ কমেন্ট করেছেন। অ্যাঞ্জেল সিনথিয়া আমাদের এখানে কমেন্ট করেছেন। যাই হোক, আরো একবার জানিয়ে দিই, আমাদের এসএমএস করতে হলে মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমাদেরকে যদি আপনারা যারা দেশের বাইরে রয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো যে ঘটনাটা আপনি যদি সরাসরি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। তবে যদি আপনি চান যে বর্ষসেরা ঘটনার মধ্যে আপনার ঘটনাটি স্থান করে নিক, অর্থাৎ বই মেলায় যে বই বের হয় আমাদের, সেই বইয়ে আপনার ঘটনাটি স্থান করে নিক, তাহলে আপনি অবশ্যই ঘটনার একটা কপিও আমাদের কাছে পাঠিয়ে দিন। আর আমাদের ফেসবুকের পেজের অ্যাড্রেস তো দিলামই, আমরা সরাসরি চলে যাব দিনের কাছে। দিনের মনে হয় আশেপাশে কোথাও আছে, এবং আমরা তার কাছে একটা ঘটনা শুনটি, ঢাকার বাইরের ঘটনা, এবং সেই ঘটনাটি দিয়েই আমরা শুরু করতে চাই। দিনের কি আছে এখানে আশেপাশে?
আচ্ছা, আমরা কিছু এসএমএস পড়ি মাঝখানে, আস্তে আস্তে আমরা কিছু এসএমএস পড়ে ফেলি। নোভা আমাদের লালবাগ থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখেছি শাওন মিরপুর থেকে, এছাড়া আমাদেরকে রেজা এসএমএস করেছেন, নাহার আমাদের এসএমএস করেছেন, বনি আমাদের ঢাকা থেকে এসএমএস করেছেন, তামজিদ মাজাহার আমাদের এসএমএস করেছেন। চরম লাগছে, সবাই প্রশংসা করছেন। সুতরাং আমাদের এসএমএস এর মানে কি লিখেছেন সেটা বলতে চাচ্ছি না সবসময়। আমাদেরকে এছাড়াও আরো অনেকে এসএমএস করেছেন। আমাদের মনে হয় যে মাঝে মাঝে ইচ্ছা করে যে এসএমএস এ যারা প্রশংসা করেন সেগুলো কপি করে আমরা ফেসবুকে পেজে দিয়ে দিই, আমাদের সবার ভালো লাগার জন্য আর কি। যাই হোক, আমরা চলে যাব আমাদের অতিথি দিনারের কাছে। দিনার এর আগেও অনেকবার রিফুতে এসেছেন। আমরা যখন ঢাকার বাইরে যাই, আমরা আমাদের কিছু যারা রেগুলার আসেন এবং যারা ভালো ঘটনা বলেন তাদেরকে আমরা সঙ্গে করে নিয়ে আসি সবসময়। সেই হিসেবেই দিনার এখানে এসেছেন এবং তিনি একটা ঘটনা বলবেন। আমি শুনবো আপনার ঘটনা। প্লিজ আপনি একটু বলবেন যে কোথাকার ঘটনা এটা। জি, ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। এটা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইরাপুর নামক গ্রামের ঘটনা। ওকে। তো রাসেল ভাই সবসময় আমার ঘটনায় চলে যাই। আমাকে যে ঘটনাটি শেয়ার করেছেন তার নাম হচ্ছে মঈন ভাই। তো ঘটনাটি 2010 দিকের একটি ঘটনা। তো তখন উনি রং মিস্ত্রির কাজ করতেন। তো যথারীতি উনি একদিন কাজ শেষ করে উনি বাসায় ফিরতেছিলেন। তো বাসা ফেরার সময় উনি ওনার দুদিনের যে রোজ ছিল, রোজের যে টাকাটা ছিল, সেই টাকাটা নিয়ে উনি ওনার বাসার উদ্দেশ্যে রওনা হন। তখন প্রায় বাসার উদ্দেশ্যে রওনা হতে হতে তখন রাত 9টা 9:30 মতো বেজে যায়। তো উনি বাসায় যখন আসতেছিলেন তখন উনি আপনার দোকান থেকে চিড়া আর কিছু গুড় কিনে নেন বাসার জন্য। আচ্ছা। তো উনি বাসা থেকে হাঁটতেছিলেন। তো উনি গ্রামের যে পাকা রাস্তাটা ছিল, পাকা রাস্তা ছিল, যখন উনি কাঁচা রাস্তার দিকে হাঁটা শুরু করেন, তো রাস্তাটা বেশ সরু ছিল। তো দুই পাশে আপনার ধানি জমি ছাড়া কিছুই নেই এবং বাড়িঘর বলতে গেলে বেশ খানিকটা অনেক দূরে দূরে। তো যখন উনি বাসার দিকে হাঁটতেছিলেন তখন ওনার হাতে একটা টর্চ ছিল আর হাতে ওনার গুড় আর আপনার চিড়ার যে ব্যাগটা ছিল ওটা ওনার হাতে ছিল। তো উনি যে ওই রাস্তাতে যখন হাঁটতেছিলেন ওই টর্চ নিয়ে, তখন উনি একটা জায়গায় এসে থেমে যান। তো সেই জায়গাটা হচ্ছে যে 4 রাস্তার একটা মোড়। তো উনি লক্ষ্য করলেন যে ওই 4 রাস্তার মোড়ে যে 3টা রাস্তা ওনার সামনে, তো উনি দেখলেন যে 3 রাস্তা দিয়ে 3টা কুকুর এসে ঠিক আপনার ওই মোড়টার মধ্যে এসে দাঁড়িয়ে পড়লো। যখন দাঁড়িয়ে যায় তারা, সেই কুকুরগুলো সেখানে আপনার বার্কিং করা শুরু করলো নিজেরা এবং তারা মারামারি করতেছিল কুকুরগুলো। তো উনি মানে থেমে যান সেখানে, কারণ হচ্ছে উনি চিন্তা করলেন যদি উনি ওই কুকুরগুলোকে ক্রস করে আগে যেতে চান তাহলে এমন হতে পারে যে কুকুরগুলো তাকে মানে কামড় দিতে পারে বা আঘাত করতে পারে। তো ওইটা দেখে উনি সেখানে থেমে যান। তো উনি টর্চ দিয়ে আপনার ওই ঢিল উড়ে মারে কুকুরগুলো যাতে সেখান থেকে সরে যায়। তো এটা মারার পর যেটা ঘটলো সেটা আরো মানে ভয়ানক একটা অবস্থা তৈরি হয় তখন, যে দেখলেন যে সেই কুকুরগুলো 3টা কুকুর একসাথে তার দিকে আপনার তেড়ে আসলো এবং কুকুরগুলো অ্যাটিটিউড এমন ছিল যে মনে হচ্ছে যে তার হাতে যে ব্যাগটা আছে সেই ব্যাগটা তারা তার থেকে ছিনিয়ে নিবে, এরকম একটা অবস্থা। তখন উনি বেশ ভয় পেয়ে যায় এবং উনি তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারতেছিলেন না। আচ্ছা। ঠিক ওইখানটা থেকে কিন্তু আপনার 25 কি 30 মিটার এরকম হবে, ঠিক সেই মোড়টা থেকে দূরে একটা চায়ের দোকানে কিছু লোক বসে চা খাচ্ছে এবং উনি দূরের থেকে দেখতে পাচ্ছেন সে লাইটের মধ্যে। তো যখন এই কুকুরগুলো ওনার সামনে এরকম করতেছিল তখন উনি লক্ষ্য করলেন পিছনে তাকিয়ে যে ঠিক দূরের থেকে আপনার ভ্যান বা রিক্সা জাতীয় কিছু একটা আসতেছে সেই রাস্তা দিয়ে এবং সেটা নিচে হারিকেন জ্বালানো ছিল। আচ্ছা। তো যখন উনি পিছনে ফিরে রিক্সা বা ভ্যানটা দেখেন, তো দেখার পর উনি সঙ্গে সঙ্গে সামনের দিকে তাকান। 2 সেকেন্ড কি 3 সেকেন্ড হবে, উনি লক্ষ্য করলেন যে ওনার সামনে কুকুর টুকুর কিছুই নেই, একদম সবকিছু ক্লিয়ার, সব মানে ভ্যানিশ। তো উনি চিন্তা করলেন যদি স্বাভাবিক যদি কোনো কুকুর হয় রাসেল ভাই সেখান থেকে যদি চলে যায় ওনার কিন্তু অ্যাটলিস্ট দেখতে পাওয়ার কথা। তো চারপাশে বাসা বাড়ি বলতে কিছুই নেই, ধানি জমি। তো তারা যত দূর যাক দেখবার কথা। তো উনি বুঝলেন যে এগুলো হয়তো কোনো খারাপ কোনো কিছু ছিল। তো উনি সেখান থেকে হাঁটতে হাঁটতে ওই চায়ের দোকানটার সামনে আসে। তো চায়ের দোকানের সামনে এসে উনি জিজ্ঞেস করতে লাগলেন ওই লোকগুলোকে যে আমি যখন চিৎকার করতেছিলাম আপনারা তো কেউ কোনো রেসপন্স করতেছিলেন না, আপনারা কেন ডাক শোনেন নাই? ওই রাত 9টা 9:30 থেকে কিন্তু অনেক দূর থেকে ডাকলো কিন্তু শুনতে পাওয়ার কথা। তো তারা যেটা বলে যে তারা নাকি তার কোনো ডাকে শুনতে পায়নি, তার কোনো চিৎকারও তারা শুনতে পায়নি। তো উনি তো মানে ধরে নেন ওনার সাথে খারাপ কোনো কিছু একটা ঘটছে। তো সেখান থেকেও তার বাসার ডিস্টেন্স ছিল প্রায় 2 কিলোমিটার মতো। আচ্ছা। তো উনি বাসার উদ্দেশ্যে একাকে রওনা হন আবারও। তো হাঁটার সময় উনি যেটা ফিল করলেন যে কুকুর বা হিংস্র কোনো প্রাণী যদি সামনে থাকে, যে তাদের মুখ থেকে একজন একটা সাউন্ড হয়, গড় করার মতো একটা সাউন্ড মতো বের হয়। তো এরকম একটা সাউন্ড উনি শুনতেছেন যে ওনার পিছন থেকে আসতেছে। আচ্ছা। এবং মনে হচ্ছে যে তার পিছনে 3-4টা মানে কুকুরের মতো কিছু একটা হবে যারা তার পিছনে পিছনে হাঁটতেছে। আচ্ছা। যেই উনি পিছনে ফিরে তাকায় সঙ্গে সঙ্গে সব স্টপ হয়ে যায়। তো এরকম উনি বেশ কয়েকবার পিছনে তাকায়। তো উনি দূরত্ব পরে ওনার বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকেন। তো হাঁটতে হাঁটতে একটা সময় ওনার বাসায় গিয়ে পৌঁছান। তো বাসায় পৌঁছানোর পর উনি ওনার আম্মাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলেন। তো ওনার আম্মা যেটা করে যে ওনার হাতে যে চিড়ার যে গুড়ের যে প্যাকেটটা ছিল তার আম্মা সেটাকে ঘরে নেয়নি, সেটাকে তার আম্মা বাইরে ফেলে দেয়। এবং তিনি যেটা বলে যে এটাতে হয়তো বা কোনো খারাপ জিনিসের নজর পড়ছে এরকম কোনো কিছু।
তো যাই হোক, এই ঘটনার সপ্তাহখানেক পরের যে ঘটনাটা, সেটা হচ্ছে উনি যে ইরাপুর যে গ্রামটার কথা আমি বললাম, তার সেখানে তার খালার বাসা, তো উনি সেখান থেকে তার গ্রামের দিকে আসতেছিলেন। আচ্ছা। তো তখন প্রায় রাত 2টা 2:30 এরকম একটা সময় হবে। তো রাসেল ভাই, এই দুইটা গ্রামের মাঝামাঝি জায়গায় একটা পুল আছে, এবং সেখানকার ওই স্থানীয় যে লোকজন, তাদের মধ্যে একটা মিথ আছে যে এরকম, যে সেখানে নাকি রাতের বেলায় এখনো একটা হাতির মতো একটা প্রাণী দেখা যায়, যে সেখান দিয়ে হাঁটাচলা করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সেখানে কিন্তু কোনো বনাঞ্চল নেই যে সেখানে হাতি আসবে, মানে জি। হাতি আসতে হলে তো সেই রকম বন লাগবে জি, আসলে। সেখানে শুধু ধানি জমি হুম হুম। আর একটা শ্মশান ছাড়া কিছুই নেই। আচ্ছা তো এই কথাগুলো তার মনে পড়তেছিল, আর ওই রাস্তাতে উনি তখন বাসার দিকে ফিরতেছিলেন। আচ্ছা। তো যেই আপনার উনি ওনার ঠিক সেই পুলটার কাছাকাছি আসেন, একটা খালের উপর পুল ছিল, তখন উনি দেখলেন যে ওনার ওনার বাম দিকে ছিল একটা শ্মশান, গ্রাম্য শ্মশান, যেটা আপনার ঠিক পিছন দিকে মনে হচ্ছে বেলের যেমন সাউন্ড গুলো হয় না, যে আমরা যে গ্রাম দেশে দেখা যায় যে অনেক সময় আপনার ওই যে হাতি বা আপনার ছাগল টাইপের গলা প্রাণীদের ঘন্টা থাকে গলায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম একটা ঘন্টার শব্দ ওনার পিছন থেকে আসতেছে। আচ্ছা তখন কিন্তু উনি এই জিনিসগুলো কিন্তু কল্পনা করতেছিলেন, যে উনি ওনার মুরব্বীদের মুখ থেকে এগুলো শুনছেন। তো রাস্তার উপর যখন উনি পিছিয়ে ফিরে তাকায়, তো পিছিয়ে ফিরে তাকানোর পর উনি পুরো স্টাক হয়ে যায় জায়গায়। আচ্ছা। উনি দেখেন দিব্যি একটা হাতির মতো দেখতে একটা প্রাণী, হুম হুম যে কিনা বাম দিকে ক্ষেতের থেকে উঠে হুম হুম। রাস্তা ক্রস করে শ্মশানের দিকে যাচ্ছে। এবং আচ্ছা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল, সে হাতির কিন্তু মাথার কোনো অংশ ছিল না, মাথার কোনো শেপ ছিল না। আচ্ছা। এবং সেটা ওই জায়গার মানুষজন নাকি এখনো দেখে, সে জায়গার ওই এখনো পর্যন্ত দেখেন। এখনো দেখেন। কেউ যদি ইন্টারেস্টেড হন, কেউ যদি দেখতে চান, তাহলে তিনি জি। সেই এলাকায় যেয়ে এটার খোঁজ খবর নিতে পারেন। হ্যাঁ, এবং ইরাপুরে যারা আছে, যারা ঘটনা শুনতেছেন, তারাও গেস করতে পারবেন। আচ্ছা। তো উনি যখন এটা দেখতেছেন, উনি দেখলেন যে সেই জিনিসটা রাস্তার এক পাশ থেকে উঠে জাস্ট শ্মশানের দিকে ঢুকে যাচ্ছে। হুম হুম। তো উনি জাস্ট স্টাক হয়ে জিনিস দেখতেছেন। তো একটা সময় আমার কাছে মনে হলো যে হাতিটা হাওয়ার মধ্যে মিশে গেল, আচ্ছা। যে উনি মানে মনে হচ্ছে যে সেটা ভ্যানিশ হয়ে গেল জায়গা থেকে। হুম হুম। তো এটা দেখার পর উনি বেশ ভয় পেয়ে যান, কারণ উনি এই ধরনের কথাগুলো কিন্তু ওনার মুরব্বীদের মুখ থেকে শুনে। আচ্ছা। তো এটা দেখার পর উনি জাস্ট ঘুরে সেই পুলটার উপরে উঠে, তো পুলটার উপরে ওঠার পর ওনার সাথে যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে এরকম যে ওই পুল থেকে যদি 4-5 জন মানুষ যদি বা বাচ্চা যদি একসাথে পানিতে ঝাঁপ দেয়, সেরকম একটা শব্দ হবে। হুম হুম আর রাতের বেলা তো খুব ক্লিয়ারলি শুনতে পাওয়ার কথা। হুম হুম। তো উনি যখন ঠিক সেই পুলটার উপরে উঠেন, ওনার কাছে মনে হলো যে কিছু লোক একসাথে, মানে ওনাকে দেখার পর বা উনি পুলে উঠার সঙ্গে সঙ্গেই তারা মনে হলো সে পানিতে ঝাঁপ দিল। আচ্ছা। তো এইটা রাসেল ভাই দেখার পর আর বেসিক্যালি আর 2টা 2:30 বাজে তো কারো এভাবে গোসল করার কথা না। না। তো উনি মানে ওনার আর কোনো বোঝার বাকি ছিল না যে ওনার সাথে খারাপ কিছু ঘুরতে যাচ্ছে। তখন উনি দৌড় যা পারে সেগুলো পরে মানে সেখান থেকে দৌড় দেয় বাসার উদ্দেশ্যে। তো উনি দৌড়াতে থাকে, ঠিক উনি ওনার বাসার কাছাকাছি যখন আসে, লাস্ট যে ইনসিডেন্টটা তার সাথে ঘটে, তো সেখান থেকে তার বাসার ডিস্টেন্স ছিল 15 মিনিট কি 20 মিনিটের ডিস্টেন্স ছিল তার বাসার। আচ্ছা। তো ওই জায়গাটা আসার পর উনি যেটা দেখে যে ওনাদের গ্রামেরই একটা পাগল মেয়ে সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, হুম হুম। এবং সেই মেয়েটা কিন্তু এখনো সেখানেই থাকে। আচ্ছা। তো তাকে নিয়েও অনেক কথা আছে যে তাকে নাকি ওই বদজিন ধরে ওই ওই শ্মশানের ওই পাশ থেকে। হুম হুম। তো তাকে অনেক বুঝে দেখানো হয়, সে কিন্তু এখনো সুস্থ হয়নি। তো সে দেখে যে সেই মেয়েটা দাঁড়ানো আছে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে সেই মেয়েটাকে কিন্তু সারাদিন কিন্তু শিকল দিয়ে বেঁধে রাখা হয় বাসায় আচ্ছা। আচ্ছা। ওনাদের গ্রামে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে রাত হলে তাকে কিন্তু আর বাসায় পাওয়া যায় না। শিকল দিয়ে বাঁধা অবস্থা থাকে, কিন্তু রাত রাত হলে হলে তাকে তাকে আর পাওয়া যায় না। না। তার মানে সে সামহাও বাসার বাইরে চলে যায়। হ্যাঁ, এবং অনেকদিন এমন হয়েছে যে তার বাবা, তার ভাই এবং অনেক সময় মানে গ্রামে যেসব প্রতিবেশী ছিল, তারা তাকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসছে। হুম হুম। এবং অনেক সময় এমন হয়েছে যে সে 2-3 দিনের জন্য উধাও হয়ে গেছে। ফিরে আসার পরে তাকে কি জিজ্ঞেস করা হয়েছে যে কোথায় গিয়েছিল? আর সে নর্মালি কথার অ্যান্সার দিতে পারে, কিন্তু ওইগুলো বললে সে কোনো সময় হাসে বা অন্যরকম মানে বিহেভিয়ার দেয়, হুম। মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল বিহেভিয়ার না। আচ্ছা। তো সে দেখে যে সেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। তো ওটা দেখার পর মইন ভাই, ওটা দেখার পর উনি তাকে বলে যে তুই এত রাতে এখানে কি করতেছিস, হুম। ওই পাগল মেয়েটাকে বলে। আচ্ছা। তো মেয়েটা তাকে যেটা বলে যে তোকে তো আমি এর আগে একবার সাবধান করছি, যে প্রথম যে ঘটনা বললাম হুম, উনি হুম, হুম। এটা মিন করেন। হুম হুম। তো আসলে উনি যেটা দেখেন যে মেয়েটা কিন্তু স্বাভাবিক নর্মাল একটা হাইটে ছিল, 5 ফিট 3-4 ইঞ্চি এরকম। আচ্ছা। কিন্তু মেয়েটার দাঁড়ানোর স্টাইলটা এরকম ছিল, যে দাঁড়ানোর ভঙ্গিটা এরকম ছিল যে সে রাস্তার এক প্রান্তে একটা পা দিয়ে রাখছে এবং আরেক প্রান্তে আরেকটা পা দিয়ে রাখছে। ওকে। ঠিক সে দুই দিকে দুইটা পা দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সে কিন্তু আমরা যে আরো অনেক ধরনের ঘটনা শুনি এরকম, যে দুই দিকে পা দিয়ে রাখে, অনেক বিশাল লম্বা দেখতে, এরকম কিন্তু না। এরকম কোনো কিছু না। না, সে স্বাভাবিক একটা মানুষের মতো, বাট তার পা দুটো ছিল মানে স্বাভাবিক না, বেশ লম্বা ছিল পা দুটো, এবং রাস্তার এক প্রান্তে একটা এবং আরেক প্রান্তে একটা। তো সে মেয়েটা তাকে বলতেছে যে তুই যদি বাসা যেতে চাস তাহলে তুই পায়ের নিচ দিয়ে যা। হুম হুম। তো ওনার কাছে কিন্তু কোনো ওয়ে ছিল না, কারণ তার এক পাশে ছিল বিশাল বড় বাঁশঝাড় এবং আরেক পাশে ছিল আপনার একটা খাল, যে খালে মানে পানি ছিল না তখন।
তো উনি চিন্তা করতেছেন যদি উনি খালের এই দিক দিয়ে যদি উনি বাসার দিকে রওনা হন, তখন ওনারও বাসাকে যে মানে যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে। তখন উনি কোনো কিছু বুঝে উঠতে না পেরে মানে যখন উনি সিনারিওটা দেখেন তো উনি বেশ ভয় পেয়ে যান। আচ্ছা। তখন উনি যেটা করেন যে খালের মধ্যে দিয়ে দৌড় দেন। তো রাসেল ভাই তারপর কি ঘটে ওনার আর কোনো কিছু মনে নেই। তো উনি বাসায় না ফেরায় ওনার বাবা ওনাকে ঠিক ফজরের কিছুক্ষণ আগে ওনাকে খুঁজতে বেরোন। বাবা তাকে খুঁজতে বেরো, তাকে যে জায়গাটা পায় সেটা হচ্ছে সে যে জায়গাটা ওই মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে, তার বাবা তাকে সেই জায়গাটায় রিচ করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে তাকে সেন্সলেস অবস্থা সেখানে পাওয়া যায়, কিন্তু সে যে পাগল মেয়েটার কথা বলতেছিল সেই মেয়েটা তার পাশেই বসা ছিল। আচ্ছা। এবং তার বাবা কিন্তু তাকে আর কোনো কিছু জিজ্ঞেস করে না, কারণ তারা জানে যে সে মেয়েটা পাগল এবং তাকে মানে রাতের বেলা বাসা পাওয়া যায় না। তো তাকে কিন্তু সেখান থেকে বাসা আনা হয় এবং তারপর অনেক চিকিৎসা করার পর সে স্বাভাবিক হয়। কিন্তু এই মেয়েটার কিন্তু রাসেল ভাই বর্তমান কন্ডিশন কিন্তু এরকমই, এবং ওই গ্রামের প্রায় সবাই এই ঘটনাগুলোর সাথে ইউজ টু। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি যে দিনারের ঘটনা ভালো লেগেছে। আমরা চলে যাই একটু তন্ময়ের কাছে, এবং তন্ময়ের ঘটনা আমরা শুনবো। তন্ময় এসছে গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ থেকে, এবং তার ঘটনা আমরা শুনবো। তন্ময়, আপনার বাসা কোথায় একটু আমাকে যদি বলতেন। আমার বাসা ধানমন্ডি 27 নম্বরে। আচ্ছা, কি ঘটনা আপনার একটু আমরা শুনি। আমার ঘটনাটা অ্যাকচুয়ালি আজ থেকে প্রায় 6 বছর আগের ঘটনা। তখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে ছিলাম। তো সেমিস্টার ব্রেক চলছিল, তো আমরা 6 ফ্রেন্ড মিলে ডিসাইড করলাম যে ঢাকার থেকে 4-5 ঘন্টার ডিস্টেন্স এরকম কোন এক জায়গায় যে আমরা জাস্ট এক রাতের জন্য বা 2 রাতের জন্য ঘুরে আসবো। সো ডিসিশন হলো যে আমরা শ্রীমঙ্গল যাব। তো 6 জন মিলে রাতে ট্রেনে চলে গেলাম, ভোরবেলা পৌঁছালাম। যাওয়ার আগে একটা বড় ভাইয়ের শুধু একটা কটেজ ভাড়া করেছিলাম যেখানে 6 জন একসাথে থাকা যাবে। তো যাওয়ার পর লোকাল মানুষকে জিজ্ঞেস করে ওই জায়গায় গেলাম। যাওয়ার পর দেখি যে কটেজটা অ্যাকচুয়ালি একটা পাহাড়ের উপরে ছিল, এবং ওই পাহাড়ের উপরে ওই কটেজটা ছাড়া আর কোনো কটেজ নেই, আর পাহাড়ি রাস্তা চলে গেছে এদিক ওদিক দিয়ে। তো আমরা প্ল্যান করে গেছিলাম যে আমরা ফুল মুনের টাইমে যাব, যাতে আমরা চাঁদটা পাই, মানে একটু ভালো লাগবে, একটা সেরেনিটি থাকবে। তো যাওয়ার পরে খাওয়া দাওয়া করে বিকালে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে সবাই ফুটবল খেলে সবাই একটু টায়ার্ড হয়েছে। তো রাত্রেবেলা ভাবলাম যে চাঁদের আলোয় গ্রামের রাস্তায় হাঁটতে খুব ভালো লাগবে। তো 6 ফ্রেন্ডের মধ্যে এক ফ্রেন্ড একটু মোটা সোটা, তো ও বললো আমি আর যাবো না, তোরা যা। আমরা আর ওকে ভয় দেখালাম যে দেখ একা একা কটেজে থাকতে ভয় পাবি। তো বললো না, এখানে কেয়ারটেকার আছে, সমস্যা না, তোরা যা। তো আমরা বের হয়ে গেলাম যে আশেপাশে এলাকার একটু দেখি, নতুন এলাকা চিনি না কিছুই, তো একটু হাঁটাহাঁটি করবো আর গ্রামের রাস্তায়। তো হাঁটছি, কোনো ওখানে ল্যাম্পপোস্ট বা কিছু নাই, বেশ ভিতরের দিকে, আশেপাশে চা বাগান। তো আমরা রাস্তা দিয়ে হাঁটছি চাঁদের আলো দেখে। তো হাঁটতেছি, এমন সময় একটা ফ্রেন্ড ফার্স্ট থেকে বলছে যে দোস্ত আমার কেন জানি ভাল লাগছে না। আমি বলি দূর, একসাথে 5 জন আছি কি হবে, ইভেন ডাকাত টাকা ধরলে আমরা দৌড় দিতে পারবো, সমস্যা নাই, এখন ফুটবল খেলে গা গরম আছে, সমস্যা হবে না। তো হাঁটছি হঠাৎ করে দেখি উল্টা দিক থেকে একটা কুকুর আসছে আমাদের দিকে। আচ্ছা। কুকুরটা এসে আমাদেরকে ফলো করা শুরু করলো। একটু সে সামনে যায়, একটু আমাদের পিছে আসে, দেন আমাদের সাথে হাঁটে। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এলাকার কুকুর আমাদের আর হয়তো সে প্রোটেকশন দিচ্ছে। হঠাৎ করে কুকুরটা দেখি রাস্তায় হাঁটতে থেমে গেল। থেমে যে একটা গাছের দিকে তাকায় ঘেউ করা শুরু করলো, জাস্ট আউট অফ নোওয়্যার। আমরা ভাবি যে কি ব্যাপার, হঠাৎ করে করছে কেন। তো আমরা বিষয়টাকে আর পাত্তা দেননি। পাত্তা না দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। কুকুরটা খানিক্ষণ গাছের দিকে তাকায় ঘেউ করে, দেন আবার আমাদের পিছে চলে আসলো। একটু পর দেখি আবার কি কাহিনী, আর একটা গাছের দিকে তাকায় ঘেউ করছে। আমরা আর পাত্তা দিই না যে সিমিলার কাহিনী একটু আগে হয়েছে, সেই কুকুরটা মনে হয় মাথায় সমস্যা আছে। তো আমরা আরো আগালাম, কুকুরটা আসলো না, সে ওই জায়গায় স্টপ হয়ে দাঁড়ায় থাকলো। তো আমরা বেশ চলে আসছি, টায়ার্ড লাগছে, সারাদিন জার্নি করেছি, খেলাধুলা করেছি, তো ভাবলাম ফেরত যাই। তো রাত 10:30টার দিকে, তখন আর ওই এলাকায় তো মানে ট্রান্সপোর্টেশন পাবো কিনা জানি না। তো আমরা আবার ঘুরলাম, বেশ খানিকটা সামনে যাই, যেখানে কুকুরটা থেমে গেছে তার থেকে বেশ খানিকটা সামনে গিয়েছিলাম। ওখান থেকে ঘুরে আসবো, এমন সময় দেখি দূর থেকে একটা রিক্সা আসতেছে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, রিক্সাটাকে যদি কোনোভাবে পসিবল হয় যে 5 জন একসাথে উঠে কোনোভাবে যদি যাওয়া যায়। আসছে এর মধ্যে আমরা গল্পে একটু অমনস্ক হয়েছি, হঠাৎ করে দেখি যে রিক্সাটা নাই। ইট ওয়াজ কামিং টুয়ার্ডস আস, বাট আউট অফ নোওয়্যার জাস্ট হঠাৎ করে তাকিয়ে দেখি রিক্সাটা নাই, বাট কুকুরটা সেই গাছের ওখানে দাঁড়িয়ে আছে। সো আমরা হাঁটছি, রিক্সাটা নাই, ওটা আসলে তখন তেমন একটা ইয়েতে লাগে না আমাদের কাছে। তো এরপরে দেখি যে কুকুরটা আবার আমাদেরকে ফলো করে, আমরা যে ফার্স্ট যে গাছে সে চিল্লাচ্ছিল সেখানে এসে থেমে গেল, এবং সেখানে আগে থেকে আরো 2টা কুকুর এসে জমা হয়েছে। আচ্ছা। এবং তারা ওখানেই বার করতেছে। তো আমরা ভাবলাম যে এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। আর সবাই মোবাইল টোবাইল বের করে টর্চ আলো টালো মেরে যে কোনো বাসা আছে না কোনো রাস্তা আছে, মানে যদি চা বাগানের দিকে কোনো রাস্তা ঢুকে, দেখলাম ওখানে কিছুই না, জাস্ট একটা অনেক পুরানো একটা গাছ। আমরা ভাবলাম যে এই গাছটার কি বিশেষত্ব। আমরা তাকিয়ে আছি। তো এমন সময় আমাদের যে ফ্রেন্ডটা ভয় পাচ্ছিল, যাচ্ছিল না, সে বলে দোস্ত আমার এখনই বাসায় যাওয়া লাগবে, কটেজে ফেরত যাওয়া লাগবে। কেন? দোস্ত আমার কুকুরগুলোকে ভালো লাগছে না।
আমি বলি কেন ভালো লাগছে না, বলে খেয়াল করে দেখ বুঝবি। তাকে দেখি যে 3টা কুকুরের একটারও ছায়া দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা জিনিসটা ডাবল চেক করার জন্য নিজেদের পায়ের দিকে তাকালাম যে আমাদের ছায়া কি দেখা যায়, দেখি হ্যাঁ চাঁদ যেহেতু আছে আমাদের ছায়া ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু কুকুরগুলার ছায়া দেখা যাচ্ছে না। আমরা মানে খালি গল্পের বইয়ে বা মুভিতে দেখে আসছি যে এরকম হয় যে অশরীরী বা মানে কোন টাইপের ইনহিউম্যান জিনিস থাকলে বা আউট অফ দ্য ওয়ার্ল্ড জিনিস থাকলে সেটা ছায়া দেখা যায় না। সো আমরা তখন মোটামুটি শিওর যে এখানে কোনো একটা ঘাপলা আছে। সবাই দিলাম দৌড় দিয়ে কটেজের দিকে আসলাম। সো আমি জানি না যে অ্যাকচুয়ালি আমরা সিচুয়েশনের কারণে ছায়া দেখিনি নাকি আসলেও ছায়া ছিল না, বাট আমরা সিভিয়ার লেভেলে মানে কখনো এরকম এবং আপনারা যারা ছিলেন তারা কেউই আসলে ওই কুকুরগুলোর কোনো ছায়া আমরা দেখেনি। কেউই দেখছি এবং আপনারা নিজেদের আপনারা চেক করার জন্য আপনারা নিজেদের আমরা দেখছেন? নিজেদের ছায়া চেক করেছি, করে দেখেছি যে আমাদেরটা দেখা যাচ্ছে। কি মনে হয় ঘটনাটা কি আসলে প্যারানরমাল ছিল বলে আপনি তো ধরে নিচ্ছেন না, কিনা আপনি বিশ্বাস করেন আমি না এগুলো? কুকুর প্যারানরমাল ছিল কিনা জানি না, তবে এলাকাটার অবশ্যই কোনটা ঝামেলা ছিল, না হলে কেন কুকুরগুলো এরকম উইয়ার্ড বিহেভ করবে, কেন তাদের ছায়া দেখা যাবে থ্যাংক না। ইউ সো মাচ। আমাদের এখানে অনেকে এর আগে এসেছেন, তাদের মধ্যে অনেকের কাছে শুনেছি যে জিন যেভাবে আমাদের সামনে আসে তার মধ্যে একটা খুব মানে দুটো খুব কমন আচ্ছা একটু ঝামেলা হচ্ছিল আমাদের। আমি আবার বলি যে আমি যেটা নিয়ে বলছিলাম, ফেসবুকে আমার যে পেজটা রয়েছে সেই পেজে 8 তারিখে আমি একটা স্ট্যাটাস দিই এবং সেই স্ট্যাটাসে আমি লিখেছিলাম যে আই ওয়াজ স্কেচিং দ্য হিয়ার্স অ্যান্ড সাডেনলি আই স্লেপ্ট অ্যান্ড আই স আ ড্রিম। কি ছিল সেই ড্রিমটা, এবং আপনারা সেই ছবিটা দেখেছেন। যারা আজ আবারও দেখতে চান তারা চলে যান www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে, এবং সেই অ্যাড্রেসে গিয়ে সেই ছবিটা আপনারা ভালো করে দেখুন। কয়েকটা স্কেচ রয়েছে, 1 2 3 4 চারটা, মানে একটা স্কেচ। প্রথমে একটা চোখ, একটা মেয়ের একটা চোখ, তারপরে আর অসমাপ্ত একটা চোখ সহ ছবিটা, তারপরের যে ছবিটা সেইটা দুটো চোখ দেখা যাচ্ছে, মেয়েটাকে মোটামুটি চেহারা বোঝা যাচ্ছে। তৃতীয় যে ছবিটা সেই ছবিটায় মেয়েটাকে পুরোপুরি বোঝা যাচ্ছে, এবং চতুর্থ যে ছবিটা সেই ছবিটায় মেয়েটি পুরোপুরি দৃশ্যমান। এখন এই মেয়েটি কে এবং কেন আমি এই স্টেটাসটা দিয়েছিলাম যে আই ওয়াজ স্কেচিং দ্য হিয়ার্স অ্যান্ড সাডেনলি আই স্লেপ্ট অ্যান্ড আই স আ ড্রিম। কি ছিল সেই ড্রিমটা? যিনি লিখেছেন তিনি বাংলা লিখতে পারেন না। আমাদের এখানে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন সময়ে এরকম অনেকেই আছেন অবাঙালি, যারা আমাদের যারা বাঙালি রয়েছেন তাদের কাছ থেকে ঘটনা শোনেন এবং ঘটনা শুনে তারপরে তাদের ভাষায় সে ঘটনাটি পাঠান। আমার মনে নাই রোমিও মজুমদার সম্ভবত ইন্ডিয়া থেকে লিখেছে, তিনি বাংলা লিখতে পারেন না, তিনি প্রথমেই বলে দিয়েছেন এটা। এবং তিনি যেভাবে লিখছেন, হ্যালো রাসেল ভাই, হোপ ইউ আর ডুইং ওয়েল, আই ক্যান রাইট বাংলা সো আই হ্যাভ টু রাইট ইট ইন ইংলিশ। আমি বাংলায় পড়ছি দেখে দেখে। আচ্ছা, উনি বলছেন আই লিভ ইন ইন্ডিয়া সো ইটস ইম্পসিবল টু কাম ডাউন, সো লেট মি গেট ডাউন টু ইনসিডেন্ট। এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এটা একটা এই ঘটনাটি তার কাছে ভৌতিকই মনে হয়েছে, এবং তিনি বলছেন যে বাট এটা একটা ড্রিম রিলেটেড। এবং রোমিও, আমি বাংলায় বলছি এখানকার সবার সুবিধার জন্য। এবং তিনি বলছেন যে এটা একটা তার জীবনে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে, এবং তিনি বলছেন যে তিনি ভোর 5টা 6টা হবে এরকম সময় পর্যন্ত তিনি জেগে থাকেন। এবং এইটা ছিল ফেব্রুয়ারি 2015, অর্থাৎ 24 ফেব্রুয়ারি 2015-তে তিনি অনেকটা তার ঘুম আসছিল, এবং তিনি সাডেনলি তিনি ফিল করলেন যে তিনি যে একটা মেয়ে, এবং তিনি বলেন যে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে তিনি একটা মেয়েকে আঁকার কথা চিন্তা করলেন, এবং তিনি তার স্কেচ বুকটা টেনে নিলেন, এবং স্কেচ বুক টেনে নিয়ে তারপরে সেই মেয়েটাকে তিনি আঁকা শুরু করলেন। এবং তার কিন্তু একটু ঘুম লাগছিল, এবং তিনি একজন অ্যামেচার আর্টিস্ট, এবং তিনি স্কেচ করতে 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 অনেকটা সময় চলে গেছে, এবং তখন ঘড়িতে সময় 3:45। এবং 3:45 যখন বেজে গেছে তখন তিনি বললেন যে তার 70% স্কেচ তখন কমপ্লিট হয়ে গেছে। এবং তিনি বললেন যে তারপরে কিন্তু স্টেটাস এসেছে আই ওয়াজ স্কেচিং দ্য হিয়ার্স অ্যান্ড সাডেনলি আই স্লেপ্ট অ্যান্ড আই স আ ড্রিম। কি ছিল সেই ড্রিমের মধ্যে? তিনি দেখলেন যে তিনি একটা গ্রেভইয়ার্ডে দাঁড়িয়ে আছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন, কিন্তু তিনি স্কেচ করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। 70% স্কেচটা হয়ে গিয়েছিল, এবং তিনি বলছেন যে তিনি দেখলেন একটি মানুষ, যে মানুষটি কবর খুঁড়ছে, এবং তিনি জানেন না যে সেখানে কি ঘটতে যাচ্ছে। এবং তিনি ধীরে 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 সেই কবরটির কাছে এগিয়ে গেলেন, এবং খুব কাছে চলে গেলেন, এবং তিনি বুঝতে পারলেন যে কেউ একজন মারা গেছে। এবং সে এবং সেই লোকটির কাছে যেতেই সেই লোকটি একটি দিক দেখিয়ে দিল, এবং তিনি দেখলেন যে একটা বডি সেই কবরের মধ্যে রয়েছে। এবং তিনি যখন আরো কাছে গেলেন তখন তিনি দেখলেন সেই বডি, যে মৃতদেহটি রয়েছে, সেই মৃতদেহটির যে ফেস তিনি দেখলেন, ফেস দেখার সঙ্গে সঙ্গে তিনি পাথর হয়ে গেলেন, কারণ তিনি দেখলেন যে একটা মেয়ে সেই কফিনটার মধ্যে শুয়ে আছে, এবং তার হাফ ফেস
ভিজিবল ছিল, মুনলাইট ছিল সেদিন, এবং তিনি বলছেন যে অল অফ এ সাডেন তিনি বুঝতে পারলেন যে এই জায়গাটা, তিনি বুঝতে পারলেন যে এটা খুবই হন্টেড কোন একটা ব্যাপার ঘটতে যাচ্ছে। তার জন্য এই মেয়েটি, যে মেয়েটি কফিনে শুয়ে আছে, সেই মেয়েটির চোখের রং কমলা রঙের, এবং তিনি জাস্ট অনেক ভয় পেলেন। এবং তিনি সেই সময় তিনি হঠাৎ করে দেখলেন যে সেই মেয়েটি, যে মেয়েটিকে কফিনে শুয়ে থাকতে দেখছেন, যে মেয়েটির চোখের রং কমলা, সেই মেয়েটি হঠাৎ করে বলল যে দ্য টাইম ইউ কমপ্লিট মাই ফেস ইউ উইল ডাই। ঠিক ওই মুহূর্তে কমলা রঙের চোখের সেই মেয়েটি কফিন থেকে বলে উঠল, দ্য টাইম ইউ কমপ্লিট মাই ফেস ইউ উইল ডাই। এবং সঙ্গে সঙ্গে তার এত বেশি ভয় লাগলো, তিনি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়লেন, এবং উঠে পড়ে স্কেচের খাতাটা নিচের দিকে টেনে নিলেন। অ্যান্ড গেস হোয়াট, স্কেচে যে মেয়েটার 70% ড্রয়িং হয়ে গিয়েছিল, 30% বাকি ছিল, এই মেয়েটি এবং কফিনে শুয়ে থাকা সেই মেয়েটি সেম। এবং সেই মেয়েটি তাকে বলেছিল যে এই স্কেচটা তুমি যদি কমপ্লিট করো তাহলে তুমি মারা যাবে। এবং আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে সেই মেয়েটির ছবিটা দেখতে পারেন। 4টি ছবি দেওয়া রয়েছে, যেখানে 70% ড্রয়িং কমপ্লিট ছিল, লাস্টে সে আর সেই ড্রয়িংটি করেনি। এটাই ছিল স্টোরি। এবং ইন্ডিয়া থেকে আপনি বাংলা লিখতে পারেন না, তারপরে আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু এসএমএস এ যাই, এবং এসএমএস এ যাই আমরা, এবং এসএমএস এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে খোকন আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে শর্মি, আচ্ছা খোকনের পরে রিজভি আমাদের এসএমএস করেছেন। খোকন একটা পার্সোনাল এসএমএস করেছেন, আমি এটা পড়তে চাচ্ছি না। সাকিব আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন রায়হান এবং মৌ ঢাকা থেকে। আমাদেরকে এছাড়াও রিজভি এসএমএস করেছেন। লাস্ট ঘটনা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেই জন্য আমি ফেসবুকেও দিয়েছিলাম। মৌ খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, এবং বাবু ভাই, দিনার ভাইয়ের স্টোরি সবসময় তাদের কাছে ভালো লাগে, সেটা লিখেছেন। আফ্রিদি সাতক্ষীরা থেকে আমাদের এসএমএস করেছেন, লাস্ট স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এছাড়াও আরো অনেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে চলে যান মোবাইলের মেসেজ অপশনে, এবং সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা একটা ব্রেকে যাবো না কন্টিনিউ করবো? আমরা একটা ব্রেকে যাই, এবং ব্রেকের পরে আবারও আমরা ফিরে আসছি কিছুক্ষণ পরে। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এবং তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের এসএমএস করতে হবে। এসএমএস করার নিয়মটা আমি বলেই দিয়েছি। আমাদেরকে ইমেল করতে হলে, যেটা সবচেয়ে বেশি জরুরি, আপনাদের ইমেল বন্ধ হয়ে গেলে ভূত এফএম বন্ধ হয়ে যাবে, আপনারা খুব ভালোভাবেই জানেন সেটা। সুতরাং ইমেল করতে হবে বেশি বেশি করে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যদি আমাদেরকে আপনারা দেশের বাইরে থেকে ইমেল করেন তাহলে সরাসরি আপনারা অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। যদি ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। যেই পেজে গেলে আপনি একটু আগে যে স্টোরিটা বললাম সেই স্টোরির 4টি ছবি দেখতে পারবেন। বড় করে দেখুন, কোনো সমস্যা নেই, এবং অবশ্যই কমেন্ট লিখুন তার নিচে কেমন লাগলো আপনাদের কাছে। আর আমরা ফিরে আসছি ছোট একটা বিরতির পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথি এবং রেডিও ফুর্তির মোটামুটি সব মানুষ আমাদের এখানে আছেন। স্টুডিওতে আছেন অমিয়া নাসির, যিনি অনেক কষ্ট করে সেখান থেকে মানে না খেয়ে মোটামুটি মানে কিন্তু ক্ষুধার্ত অবস্থায় আমাদের সাথে আছেন, এবং সেখান থেকে কন্ট্রোল করছেন, এবং ওইখানে অনেক বড় একটা দায়িত্ব তিনি পালন করছেন। অমিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে? হ্যাঁ, আপনি না শুনতে পারলে তো বাকি আর কেউ শুনতে পারবে না, সুতরাং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আপনাদের কাছে আবারও ফিরে আসলাম এবং কিছু এসএমএস পড়তে চাই এই মুহূর্তে। এবং আমি আজকে আমি আজকে খুবই হ্যাপি। আমাদের আমি সঙ্গে শুধুমাত্র খালি হাতে আসিনি, আজকে আমাদের হেড অফ প্রোগ্রামকেও ধরে নিয়ে আসছি। তার আরো অনেক বড় পোস্ট রয়েছে, বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাই বললাম আর কি। আমার সাথে মাসুম তো রয়েছেই, আর যে অরুণিমা আমাদের সাথে রয়েছে, সুতরাং বুঝতেই পারছেন। আমাদের প্রডিউসার সুমাইয়া আছেন আমাদের সাথে, সুতরাং বুঝতেই পারছেন যে সবাই মিলে আজকে আমরা মোটামুটি এই জায়গাটা এসেছি। আমাদের ভূত এফএমের যে খুব ক্লোজ যে টিমটা, খুবই কাছের যে মানুষগুলো, সেই মানুষগুলো আমাদের এখানে রয়েছেন। সুতরাং অনেক মানুষ আমরা, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে তো লেখা আছে 6, 7, 8, 9, 10, 11, 12, 13। ও মাই গড, 13 জন পার্টিসিপেন্ট আজকে। বাহ, চমৎকার। আচ্ছা, একজন মনে হয় আছেন শুধুমাত্র, একটু বেশি আছে, 14 জন হয়ে গেছে বোধহয়, আবার 13 জন হতে পারে। হ্যাঁ, না 13 জনই বোধহয়। যাই হোক,
না 15 জন, ইনফ্যাক্ট 15 জন, 13 জন না। আচ্ছা, যাই হোক, তো 15 জন মানুষ আছে ঘটনা বলছেন কিন্তু আপনাদের এখানে। তো আমরা এসএমএস পড়বো। জাওয়াদ আমাদের এসএমএস করেছেন মুনিয়া, নয়ন আমাদের এসএমএস করেছেন দিনাজপুর থেকে, আমাদেরকে এসএমএস করেছেন পিয়াস, আমাদেরকে এসএমএস করেছেন নদী। একটা কথা মনে হলো, 13 জন হলে মনে হতো কি যে একদম ভূত এফএম ঠিক 13 জন নিয়ে এসে এখানে আবার বলছে যে 13 জন নিয়ে আসছি আমরা, যাই হোক 15 জন হয়েছে, ফাইন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে নদী এসএমএস করেছেন আমাদেরকে আরো অনেকেই। আমাদের এখানে আমি আরেকজনের নাম উল্লেখ করতে চাই, সকাল থেকেই যে দুজন মানুষ খাচ্ছেন, আজ হচ্ছে শাহিন ভাই আমাদের, এবং আরেকজন হচ্ছেন জিলানি, যিনি অনেক কষ্ট করে আসছেন। আমাদের এখানে রয়েছেন ফারহান ভাই, আমাদের এখানে আরো অনেকেই রয়েছেন, কিন্তু সুমন ভাই রয়েছেন, পুরো জিনিস অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে তিনি রয়েছেন, অনেক পরিশ্রম করছেন তিনি। জিপি বন্ধু গ্যারেজের থেকে রয়েছেন ফাইজান, নাবিল, মোহাম্মদ ইমরান, ঝর্ণা, তন্ময় এবং তনুর গল্প এখনো বাকি আছে। সুতরাং সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে এই পর্যন্ত এখানে আসছেন, এবং আমি যারা মশার কামড় খাচ্ছেন এবং এখন মশা তাড়ানোর ব্যবস্থা করছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব তনুর কাছে তার ঘটনা শোনার জন্য, এবং হ্যাঁ, তনু এসছেন গ্রামীণ ফোন বন্ধু গ্যারেজ থেকে। তনু, আপনার বাসাটা কোথায় যদি আমাদের একটু বলতেন? শ্যামলী 2 নম্বর রোডে। ওকে, আমরা যাই, ঘটনা শুনি। আমার ঘটনা হচ্ছে, যখন আমার বয়স 9 বছর, 9 কি 10 হবে, তখন আমি চট্টগ্রামে থাকি। আমার বাসা, যে বাসাতে থাকতাম আর কি, ওই বাসার গ্যারেজে ম্যাক্সিমাম টাইম আমরা খেলাধুলা করতাম। তো ওই দিনকে ঘটনা, আমার সাথে আমার 2টা কাজিন, 2টা ফ্রেন্ড এবং আমার এক ফ্রেন্ডের বড় ভাই, তো আমরা নিচে গ্যারেজে খেলছিলাম। তো খেলতে খেলতে হঠাৎ করে আমাদের মধ্যে আমার এক ফ্রেন্ড ও চিৎকার করে ওঠে। তো আমি তাকে জিজ্ঞেস করি যে কেন চিৎকার করলা কেন? তো ও বলতেছে যে আমরা কতজন? তো আমি বললাম যে আমরা তো এখানে 5 জন। তো বলছে ঠিক আছে 5 জন যখন, তো আমার পিছন দিয়ে এইমাত্র কে হেঁটে গেল? আমি বলতেছি যে কই, আমাদের পিছনে তো কেউ নেই। আমি আমার যে ফ্রেন্ড আরো 2টা কাজিন ছিল ওদেরকেও জিজ্ঞেস করলাম যে আমাদের পিছনে কি কেউ ছিল? তখন সে বললো যে না, আমাদের পিছনে কেউ ছিল না। তখন আমার ফ্রেন্ড, আমি ওকে যে আমাকে বললো যে আমাদের পিছনে কেউ ছিল কিনা, তাকে আমি জিজ্ঞেস করলাম কই, আমার পিছনে তো কেউ ছিল না। তো সে তখন স্তব্ধ, কোনো কথা বলতেছিল না। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কথা বলতেছো না কেন, কথা বলো। ও কোনো কথা বলতেছে না। আফটার 5 মিনিট কি 10 মিনিট পরে সে হঠাৎ করে হাসতে শুরু করলো। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে হাসতেছো কেন? তো সে কোনো কথা বলতেছিল না তখনও। তো তখন আমি ওকে একটা থাপ্পড় মারি। থাপ্পড় মারার পর সে একটু নর্মাল হয় এবং সে থাপ্পড় মারার পরে নরমাল হয়? হ্যাঁ, থাপ্পড় মারি পর মানে যে হাসাটা বন্ধ করেছে, আচ্ছা, মানে নর্মালি বসে পড়ে এখানে। তো আমি তাকে বলি যে কি হয়েছিল আমাকে বলো। তো সে বলছে যে আমি জানি না, আমি জাস্ট দেখলাম যে এখানে কেউ একজন আমাদের ছায়ার মতো একজন হেঁটে গেল। তো আমাদের যে গ্যারেজে আমরা খেলাধুলা করতাম ওর পাশে একটা স্টোর রুম ছিল, যেটা থেকে আমরা মানে ম্যাক্সিমাম টাইম এই তালা মারা থাকতো। তো আমরা কখনো ওটাতে কে থাকতো বা কি থাকতো আমরা জানতাম না, কিন্তু আমাদেরকে সবসময় বলা হতো যে এটার মধ্যে তোমরা যাবা না, এটা যাওয়ার দরকার নেই তোমাদের। তো ওই দিনকে আমরা জাস্ট তখন যখন খেলছিলাম, তো ওই কাহিনীর পরে আমরা সবসময় একটা আওয়াজ শুনতে পেলাম ওখান থেকে হঠাৎ করে। তো শোনার পরে আমরা ডিসাইড করলাম যে আমাদের দেখা উচিত যে এখানে কি আছে বা কি শব্দটা হচ্ছে। তো আমাদের মধ্যে যে আমার ফ্রেন্ডের বড় ভাই ছিল, সে ডিসাইড করলো যে তালা ভেঙে আমরা ওখানে যাব। তো কথা অনুযায়ী আমরা তালাটা ভাঙলাম। ভাঙার পরে আমি এবং ওই বড় ভাই ঢোকার সিদ্ধান্ত নিলাম। যখন আমরা ঢোকার সময় আমরা আমাদের গা শিউরে উঠছিল ভয়ে, যে আসলে যে ঢুকবো কি ঢুকবো না এরকম একটা ডিসিশন নিতে পারছিলাম না। তো ফাইনালি আমরা পা রাখলাম স্টোর রুমে পা রাখার পর আমি এবং বড় ভাই দুইজনে উভয়ই দেখলাম যে দেয়ালের দিকে যখন তাকালাম আমার মনে হচ্ছিল যে কেউ একজন ওখানে আছে, কারো উপস্থিতি ওখানে আমাদের মনে হচ্ছিল যে কেউ একজন উপস্থিত আছেন ওখানে, যাকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু কেউ একজন আছেন। তো আমি তখন বলতেছি ভাইয়া আমাদের কি ভিতরে যাওয়া উচিত কিনা। তখন ভাইয়া বলতেছে যখন আসছি একটু দেখে নেই যে আসলে কেউ থাকতে পারে, যারা হয়তো মানুষও হইতে পারে, যে আমরা জানি না যে এখানে আটকা পড়া আছে। তো আমি বললাম যে ভাইয়া যে মানুষ তো হবে না, কারণ আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আপনিও কাউকে দেখতে পাচ্ছেন না, আমি শুধু ফিল করতেছি যেখানে কেউ একজন আছেন। হঠাৎ করে ওই যে শব্দটা আমরা শুনতে পাচ্ছিলাম সেই শব্দটা আবার শুনতে পেলাম, যে শব্দটা হচ্ছে। তখন আমি ভাইয়াকে বললাম ভাইয়া আমার এখানে থাকা পসিবল হচ্ছে না, আমি বের হয়ে যেতেছি। তো আমার ফ্রেন্ড যে চিৎকার করছিল যে সে কাউকে দেখছে, সে ওখান থেকে আমাদের ডাকছিল যে চলে আসো তোমরা এখানে থাকো না, একটা ডেঞ্জারাস হতে পারে। তো আমি ভাইয়াকে বললাম ভাইয়া আপনি কি যাবেন? না আমি বের হয়ে যাব। ভাইয়া বললে একটু ওয়েট করো, আমি একটু দেখি। ঠিক যখন আমরা ওখান থেকে বের হয়ে চলে আসবো তখনই আমরা সেই শব্দটা আবার পুনরায় শুনতে পাই। ইভেন আমরা তখন আবার পিছনে তাকায় দেখি যে দেয়ালের উপরে আমরা মানুষ আকৃতির
একটা আকৃতি দেখতে পাচ্ছি আসলে, কিন্তু কেউ নেই ওখানে। আসলে কি জিনিসটা ছিল সেটা আমার এখনো জানা নেই। ইভেন ওর পরপরই আমরা ওখান থেকে দূরে পালিয়ে যাই, এবং তারপর থেকে আমরা আর ওখানে কখনোই যাওয়ার সাহস ঘটেনি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব এই মুহূর্তে আমি চলে যাবো ফারনানের কাছে, এবং ফারনানের কাছে একটা ঘটনা শুনবো। এবং তার আগে জানিয়ে দিই, আমাদের যারা এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ লিখে টাইপ করুন ফুর্তি FORT, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ 53940 নাম্বারে। আমাদের যারা ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদের দেশের বাইরে থেকে করবেন ইমেল, তারা অবশ্যই আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এবং আপনারা যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান, তারা চলে যান www.facebook.com/radiofurti, www.facebook.com/bhotfm.russell। আমরা চলে আসি ফারনানের কাছে। ফারনান, আপনার ঘটনা শুনি, কোথাকার ঘটনা আগে শুরুতে জানতে চাচ্ছি এটা। হ্যালো লিসেনার্স, আমি ফারনান, আমি পুরান ঢাকা থেকে আসছি। আর যে ঘটনাটা আমি এখন শেয়ার করবো সেটা আমার আঙ্কেল বলেছে, এবং এই ঘটনাটা এক্স্যাক্টলি ইন্ডিয়ার একটা ঘটনা। এবং সে যেটা বলে যে এটা অনেক আগের ঘটনা আসলে, মানে যখন আমার আঙ্কেল কলকাতায় বেশ কিছু সময় পড়াশোনা করে, এবং ওই সময় তার সাথে মানে আমাদের বাংলাদেশে একটা ছেলে পড়াশোনা করতো, এবং সে যেটা হয় যে কতগুলা ইন্ডিয়ান কতগুলা ছেলের সাথে একটা ম্যাচে থাকে আর কি, ওই সময় অনেক আগের কথা এটা। এবং তারা যে বাসাটায় ভাড়া থাকে সেটা হচ্ছে একটা অ্যাংলো ইন্ডিয়ানদের বাসা ছিল। আচ্ছা। এবং বাসার যে নিচতলায় তারা থাকতো, এবং উপরে তলায় থাকতো যে ওই মা এবং ছেলে দুইজনই থাকতো, মানে উপরে তলায়। এবং তার বাবা ছিল না, এবং ওনারা দুইজনই উপরে তলায় থাকতো, এবং নিচে কয়েকজন স্টুডেন্ট ভাড়া থাকতো। এবং একটা সময় যেটা হয় যে কোন একটা পূজার ছুটিতে যেটা হয় যে ওই সবগুলো ছেলে নিজের তালার মানে ইয়াতে চলে যায়, মানে পূজার ছুটিতে চলে যায়। এবং আমার আঙ্কেলের যে ফ্রেন্ড ছিল বাঙালি, সে যেটা সে মুসলমান ছিল, এবং সেটি যেটা হয় যে সে আর মানে কোথাও যায় না, সে ওখানে স্টে করে। তো দ্যাটস ওয়াই দেখা যায় যে মানে সে নিজের তালা একা থাকে, এবং উপরে তালা ছিল ওই অ্যাংলো ইন্ডিয়ান্সের যে মা এবং তার ছেলে। তো পূজার প্রায় 2 দিন ছুটি কেটে যাওয়ার পরে যেটা হয় যে উপরে যে ছেলেটা থাকতো, ওই ছেলেটা হঠাৎ করে কোনো কারণ ছাড়া হঠাৎ করে সুইসাইড করে। এবং এই সুইসাইডের কারণটা কি ছিল সেটা তখন কেউ জানতো না। এবং যেটা হয় যে এবং আমার আঙ্কেলের যে ফ্রেন্ড যে ছিল, মানে সে যেটা বলে যে সে কখনো মানে ভাবতেও পারেনি যে ছেলেটা আসলে সুইসাইড করবে, কারণ একটা মানুষের সাথে মিশলে তখন বোঝা যায় যে মানে সে কেমন মানুষ, কিরকম তার ক্যারেক্টার সেটা বোঝা যায়। কোনো মানে কারণ ছাড়াই সে সুইসাইড করে। এবং যেটা হয় যে ওই যে তার সাথে যে তার মা থাকতো তাদের যে বাসার উপরে, সে যেটা হয় যে ওনারা দুইজনই থাকতো, এবং ওনাদের ম্যাক্সিমাম যে রিলেটিভস তারা ওই শহরের বাইরে থাকতো। এবং হঠাৎ করে যেটা হয় যে এই যে ছেলেটার মৃত্যুর কারণে যেটা হয় যে মানে ওদের যে শহরের বাইরে যারা রিলেটিভস থাকে তাদের মধ্যে মানে তার দুইজন মামা মানে ওই ইনস্ট্যান্টলি তখন ওই স্পটে আসতে পারে। এবং আসার পরে যেটা হয় যে ওই ছেলেটার মানে এই হঠাৎ করে মারা যাওয়ার কারণে তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এবং এই অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার মামা, দুইজন যে মামা আসে তারা ওই তার মাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। এবং আমার আঙ্কেলের যে ফ্রেন্ড ছিল তাকে বলে যে তুমি বাসাটাকে মানে দেখো, যেহেতু আমাদের বাসায় এখন আর কেউ নেই, আর আমাদের যে বাকি যে আত্মীয় স্বজন গুলা তারা সবাই মানে শহরে আস্তে আস্তে প্রায় ভোর হয়ে যাবে। তো ব্যবসায় তুমি বাসাটা দেখো। এবং উপরে ওই ছেলেটার লাশ ছিল, এবং নিচের তলায় আমার আঙ্কেলের যে ফ্রেন্ড সে ছিল। এবং তাকে সমস্ত ঘরের চাবি টাবি দিয়ে তারা সবাই হাসপাতালে চলে যায়, এবং হাসপাতালে তার মাকে নিয়ে চলে যায়, কারণ হঠাৎ করে ছেলের মৃত্যুতে মানে মা অনেক অসুস্থ হয়ে পড়ে। তো তখন যেটা হয় যে নিচের তলায় যে আমার আঙ্কেলের যে ফ্রেন্ড ছিল তখন সে একা ছিল, এবং উপরে তলায় ছিল ওই ছেলেটার লাশ, মানে সুইসাইড করে মারা যাওয়া যে লাশটা সেটা উপরে ছিল। এবং তার একটা সময় বারবার মনে হচ্ছিল তার বেশ ভয় লাগছিল, কারণ উপরে একটা লাশ রাখা এবং নিচে সে একা সম্পূর্ণ। এবং তার একটা সময় বারবার ভয় লাগছিল, এবং সে কষ্ট পাচ্ছিল যে তার পরিচিত একটা ছেলে এভাবে মারা গেছে। তো একটা পর্যায়ে এগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে তার মানে রাত্রে ঘুম এসে পড়ে। সে যখন মানে রাত্রে ঘুমিয়ে পড়ে, মানে কোন একটা শব্দে, হুটহাট একটা শব্দে তার ঘুমটা ভেঙে যায়। আচ্ছা। এবং তার যখন ঘুমটা ভাঙে তখন সে রিয়েলাইজ করতে পারে যে শব্দটা আসলে উপরের ফ্লোরে রাখা যে লাশটা যে ঘরে, সেইখান থেকে শব্দটা আসতেছে। এবং শব্দটা এরকম ছিল যে মনে হচ্ছে যে উপরের ফ্লোরের এক পাশ থেকে আরেক পাশে কেউ অনেক জোরে দৌড়ে যাচ্ছে, মানে এ পাশ থেকে ওপাশে কেউ যদি জোরে দৌড়াদৌড়ি করে, মানে ধস্তাধস্তি করলে যেরকম শব্দ সেরকম সাউন্ড। এবং মনে হচ্ছিল যে উপরে যে আসবাবপত্র গুলা মানে ধরেন যে মানে চেয়ার টেবিল এগুলো মনে হচ্ছে কেউ নাড়াচাড়া করতেছে, এরকম একটা সাউন্ড আসতেছিল। এবং এই সাউন্ড শোনার সাথে সাথে মানে উনি বেশ ভয় পেয়ে যায়, এবং উনি যেটা চিন্তা করে যে উপরে কোনো চোর টোর আসলো কিনা।
এবং তার বারবার মনে হচ্ছিল হয়তোবা ওই যে মানে ওই ছেলেটা যে মারা যায় তার মামা বা কেউ আসছে হয়তো উপরে, কিন্তু সে চিন্তা করলো যে আর যদি আসতো তাহলে তো তার থেকে চাবি নিত, মানে তাকে ডাকতো, কারণ সে তো মানে তখন কাস্টোডিতে ছিল বাসাটা। তখন সে চিন্তা করলো যে না আসলে কেউ আসেনি, তখন সে বারবার ভয় পাচ্ছিল। এবং হঠাৎ করে একটা সময় যেটা হলো যে ওই উপরে যে সাউন্ড গুলা মানে দৌড়াদৌড়ি ধস্তাধস্তি যে সাউন্ড গুলো সেটা একটা সময় মানে কমে গেল, মানে একদম নিশ্চুপ হয়ে গেল। তখন সে আস্তে আস্তে সাহস করে রুমের যে লাইটটা সেটা অন করলো, এবং অন করার ঠিক কিছুক্ষণ পরেই হঠাৎ করে রুমের যে লাইট গুলো অটোমেটিক্যালি অন অফ হওয়া শুরু করলো। ইভেন বাথরুমে যে লাইট ছিল সেটা অন অফ হওয়া শুরু করলো। এবং একটা পর্যায়ে তার রুমের ভিতরে একটা কাঠের আলমারি ছিল, এবং এই আলমারির ভিতর থেকে মানে মনে হচ্ছে কেউ একজন বাইরে বের হয়ে আসতে যাচ্ছে। মানে আলমারিটার ভেতর থেকে বারবার কেউ নক করলে যেরকম হয় না, সেরকম জোরে জোরে ধাক্কা দিচ্ছিল আলমারিটা, এবং প্রচন্ড জোরে সেই আলমারিটা মানে কাঁপছিল। তখন সে হিপ্নোটাইজের মতো হয়ে যায়, এবং সে যেটা করে যে প্রচন্ড ভয়ে সে আলমারিটাকে খোলার চেষ্টা করে। এবং যখন সে একটা পর্যায়ে আলমারিটাকে খুলে ফেলে, তখন সে দেখে যে আলমারিটার ভিতরে উপরে যে ছেলেটা মারা যায় সে ছেলেটার লাশ। এবং এরপরে তার আর কিছু মনে নেই, সে সেন্সলেস হয়ে যায়। পরে ওই উপরে যে ফ্যামিলি যে ছেলেটা মারা যায় তাদের ওদের রিলেটিভস যখন আসার পরে মানে ওই নিচের তালার গেট ভেঙে মানে ওনাকে বের করে সেন্সলেস অবস্থায়। এবং সব থেকে অবাক বিষয় ছিল যে উপরে যে রুমটায় মানে এত ধস্তাধস্তির শব্দ শোনা যাচ্ছিল, এবং সেটা নাকি ঠিকই মানে ওই উপরে যে লাশটা যে রাখা ছিল যে রুমটাতে, ওই রুমটার সবকিছু আসবাবপত্র চেয়ার টেবিল সবকিছু নাকি উল্টাপাল্টা ভাবে ছিল, অথচ রুমটা কিন্তু বাইরের দিক দিয়ে লক করা ছিল। এই রিজনটা কেন হয়েছিল কি হয়েছিল কেউ জানে না, কিন্তু লাশটা ঠিক সে যেভাবে রাখা ছিল ঠিক সেভাবেই ছিল। এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ। আমরা খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ বাবু ভাইয়ের একটা ঘটনা দিয়ে শেষ করবো, তবে তার আগে আমাদের একটা ব্রেক নিতে হবে, এবং ব্রেকের আগে আমরা আরো একটা ঘটনা পড়বো, এবং সেই ঘটনাটাকে ইমেল যে ঘটনাটা পড়তে চাই, কারণ অনেক ঘটনা জমে গেছে। আমি একটু পড়ি ইমেলটা লিখেছেন, এটাও মানে একটু কষ্ট করে পড়তে হবে, যিনি লিখেছেন সেটা মানে ইংরেজিতে লিখেছেন, অর্থাৎ ইংরেজিতে বাংলা ভাবে লিখেছেন। একটু পড়তে এইখানে স্টুডিও ততটা ডিফিকাল্ট লাগে না, কেন বেশ ডিফিকাল্ট লাগছে। আচ্ছা, যাই হোক, আমি দেখি যে এই ঘটনাটি, আচ্ছা এটা মনে হয় আমি যে ঘটনাটি পড়তে চাচ্ছিলাম সেই ঘটনাটি না, আমি আর একটু দেখি। এবং এই ঘটনাটি হচ্ছে, আচ্ছা হ্যাঁ আমি পেয়েছি ঘটনাটি, একটু ওয়েট করতে হবে। তার মাঝখানে আমি একটু নিয়ম কানুন গুলো বলে দিই, একটু টাইম কাটাচ্ছি আর কি। সেটা হচ্ছে যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is BHWTFM@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনাটি পাঠিয়েছেন কাতার থেকে আমাদের একজন লিসেনার, এবং আমি পড়ছি। ডিয়ার রাসেল ভাই, সালাম নিবেন, আশা করি ভালো আছেন। ভূত এফএম এর সকল শ্রোতাদের জানাই সালাম। আমার নাম হানিফ, আমি আপনাদের একজন শ্রোতা। আমি বর্তমানে কাতারে আছি। আজ আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা একজন পাকিস্তানি লোকের কাছ থেকে শোনা। উনি আমাদের কোম্পানিতে নতুন টি বয়ের কাজে জয়েন করেছিলেন। একদিন ওনাকে আমি প্রশ্ন করি যে আগে কোথায় কাজ করেছেন, কোন এক আগের জব, কেন আগের জবটা ছেড়ে দিলেন। এরপর উনি আমাকে খুলে বলেন কেন উনি আগের জবটা ছেড়ে দিলেন। উনি আমাকে ঘটনাটি উর্দুতে বলেন, এবং তিনি সেটা বাংলায় লিখছেন, এবং আমি সেটা আবার তিনি সেটা ইংরেজিতে লিখে পাঠিয়েছেন, মানে ইংরেজি অ্যালফাবেট দিয়ে লিখে পাঠিয়েছেন, আমি সেটা আবার বাংলায় পড়ছি। এবং এর আগে আমি কাতারে একটি গভর্নমেন্ট গ্রেভিয়ার্ডের দেখাশোনার কাজ করতাম, এবং আমরা মোট 4 জন ওই গ্রেভিয়ার্ডে কাজ করতাম। 4 জনের একজনের কাজ ছিল আমাদের সাথে, এবং অন্য দুজনকে রাখা হয় লাশকে গোসল দেবার জন্য। গ্রেভিয়ার্ডে ছিল মেইন রোড থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে, এবং ইয়ার্ডটার এরিয়া ছিল 2500 বর্গ ফুটের মতো, এবং গ্রেভইয়ার্ডের ভেতর ছিল আমাদের রুম। ঠিক 50-60 ফিট দূরে ছিল লাশ গোসল দেবার রুম, এবং রমজানের ঠিক মাঝামাঝি সময় গত 3-4 দিন কোনো লাশ গ্রেভইয়ার্ডে আনা হয়নি, এবং রুটিন মোতাবেক আমরা আজ কোনো লাশ গ্রেভইয়ার্ডে আনা হয়নি। তাই আমাদের সাথে যে লোকটা থাকতো সে সেদিন ডে অফ কাটায়, এবং ছোট ভাইয়ের বাসায় বেড়াতে যায়। আর বলে রাখি, 2 জন যারা ছিল তারা বিকেল 4টার পর চলে যায়, যার কারণে 5টার পর থেকে আমি একদম একা ছিলাম। আমি প্রতিদিনের মতো আমার সমস্ত কাজ শেষ করে রুমে চলে গেলাম, এবং আমার রান্না বান্না শেষ করে অপেক্ষায় ছিলাম রুমমেটের। সে আসলে একসাথে খাবো, কিন্তু রাত 9টার দিকে সে আমাকে ফোন করে বলে যে আজ রাতে সে আসবে না। তাই আমি আর তার জন্য অপেক্ষা না করে রাতের খাবার সেরে ফেললাম, এবং একা একা রুমে
রুমে তেমন ভালো লাগছিল না। তবে এর আগে অনেকবার একা থেকেছি। রুমে একা খুব তাড়াতাড়ি চোখে ঘুম চলে আসছিল, তাই মোবাইলে কোরআন তেলাওয়াত প্লে করে ঘুমানোর চেষ্টা করি। এরই মাঝে আমি টের পেলাম যে কখন যেন আমার ঘুম চলে এসেছে এবং রাতে হঠাৎ প্রচন্ড সুগন্ধ। আমি ঘুম থেকে উঠে গেলাম এবং মোবাইলে টাইম দেখলাম 3:15 বাজে এবং 3:15 বাজে এবং এত রাতে এমন গন্ধ আসার কথা না। মাথার ভেতরে নানান চিন্তা আসতে লাগলো। এবার আমি ভাবছি হয়তো আমার জানালা বন্ধ করিনি, তাই বাইরে থেকে বাতাসে ভেসে গন্ধটা আসছে। বিছানা থেকে উঠে যখন আমি জানালা চেক করতে যাই, তখনই আমি দেখতে পাই যে লাশ গোসল দেবার যে রুমটা, সেই রুমে লাইট জ্বলছে এবং রুমের ডোরটা দেখলাম যে ওপেন, এবং আমি এতে বেশ থমকে যাই। এমন তো হবার কথা না, গত 3-4 দিন ধরে আজ পর্যন্ত কোনো লাশ গ্রেভইয়ার্ডে আনা হয়নি। তাছাড়া ওই রুমে লক করা ছিল এবং লাইট অফ ছিল, আর রুমের চাবিটা ছিল আমার কাছে এবং গ্রেভইয়ার্ডের মেইন গেটও বন্ধ ছিল। তাছাড়া এখানে লাশ আনার অনেক আগে আমাদের ইনফর্ম করা হয়, এর আগে কখনো এমন হয়নি। আমি তাড়াতাড়ি রুমের থেকে বের হলাম এবং রুম থেকে বের হবার সাথে সাথে গন্ধটা আরো তীব্রভাবে বাড়তে শুরু করলো এবং আমি আরো তীব্রভাবে পেতে শুরু করলাম। এবার আমি আস্তে আস্তে ওই রুমটার দিকে গেলাম এবং রুমের ভেতরে চোখ পড়তে আমি বুঝতে পারলাম যে একটু আগে এখানে কোনো লাশকে গোসল দেয়া হয়েছে। কারণ স্বাভাবিক অবস্থায় রুমটা শুকনো থাকে, কিন্তু তখন রুমটা শুকনো ছিল না। রুমটার ভেতরে গরম পানির বাষ্পের মতো ধোয়া ও অনেক স্যাঁতস্যাঁতে ছিল। আরেকটা ব্যাপার দেখে আমি অবাক হলাম যে রুমের ফ্লোরে বেশ কিছু নেফথলিন পড়ে আছে এবং কিছুটা ভয়ও পেলাম। তাই ওই রুমটায় না ঢুকে আবার আমি আসার সময় যখন আমার নিচের দিকে লক্ষ্য করলাম, দেখলাম অনেকগুলো ঘোড়ার পায়ের ছাপ অথবা পায়ের চিহ্ন। এমনকি ওই পায়ের চিহ্ন দেখে আমি যেতে লাগলাম। একটু যেতেই আবার আমি যা দেখলাম সেটা দেখে আমার পা আর চলছিল না। আমি দেখলাম ঠিক গ্রেভইয়ার্ডের মাঝখানে 10-15টা ঘোড়া, যাদের মাথা থেকে সিনা পর্যন্ত ছিল মানুষের মতো আর বাকি অর্ধেক ছিল ঘোড়ার মতো। তাদের চেহারা সাদা কাপড়ে ঘোমটা করা ছিল এবং একটু পরপর ওদের থেকে অদ্ভুত একটা ঘুনঘুন শব্দ আসছিল। সব ঘোড়া একটা কবরের পাশে ঘিরে ছিল এবং এই দৃশ্য তিনি পিছন থেকে দেখেছেন এবং তিনি বলছেন যে তিনি সেটা অনুভব করেন এবং ওই বিশাল একটা ঘোড়ার পা যেটা তিনি সেখানে দেখেছিলেন এবং তিনি তারপর থেকে সেখানে আর থাকেননি। এইটাই ছিল তার স্টোরি এবং তার স্টোরিটা আমি পড়লাম। এবং এখন একটা ছোট বিরতি নিতে হবে এবং বিরতির পরে আমরা শুনবো বাবু ভাইয়ের কাছে একটা দারুণ আরো একটা স্টোরি। সুতরাং আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদেরকে অবশ্যই আপনারা SMS করুন। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমাদের ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আমাদের ফেসবুকের সাথে আমাদের সাথে কানেক্টেড থাকতে চাইলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। Stay tuned to Radio Furti and don't stop the Furti. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আরো অনেক 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 মানুষ। এবং আমরা রয়েছি এখন গোরান মাদানির ঝিল এবং আমরা ঢাকার মধ্যেই, কিন্তু আমাদের যে স্টুডিও সেখান থেকে বেশ দূরে এবং এই জায়গাটা সম্পর্কে আমরা অনেক কিছুই বলেছি এবং আমাদের আজকের অতিথির সংখ্যা অনেক 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 বেশি এবং আমরা সেই জন্য SMS একটু কম পড়ছি। আমরা শেষের দিকে কিছু SMS পড়ব, তার আগে আমরা বাবু ভাইয়ের কাছে আরেকবার যাই, একটা ঘটনাকে শুনে নেই, তারপর SMS ফেসবুকের পোস্ট পড়া যাবে। আচ্ছা বাবু ভাই, আবারও চলে আসলাম আপনার কাছে। আমরা কোথাকার ঘটনা শুনবো এখন? এটা ফরিদপুর অঞ্চলের একটা ঘটনা। আমার কাছে এটা শেয়ার করেছে শিফাত আমিন, তার বাড়ি গোপালগঞ্জ এলাকায়। ওকে, তো ঘটনা চলে যাচ্ছে। ঘটনা চলে যাচ্ছে। আচ্ছা, এই কাহিনীটা শিফাত বলেছে এটা তার এক মামার জীবনে ঘটে যাওয়া কাহিনী। তো তার মামার মামা তিনি আপনার একটা অঞ্চলে থাকতেন, ওই ফরিদপুরেরই যে কোনো একটা অঞ্চলে, সেখানে অনেক খাল বিল আছে আর কি। আচ্ছা, তো যেটাতে ওরা মামা কখনো যায় নাই, ছোট কালে গিয়েছিল, এরপর যায়নি। তার মামার মামা থাকতো ওখানে। তো সে শহরে পড়াশোনা করতো। তো
একটা সময় সে শুনতে পায় যে তার মামা খুব অসুস্থ, তো তাকে যেতে হবে ভিজিট করতে। তো সে রওনা দেয়। তো কোনো কারণে ঢাকাতে অনেক জ্যাম থাকে এবং নদী পার হতে অনেক সমস্যা হয়, এবং সে যখন ওখানে পৌঁছায় তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার দিকে সে যেতে থাকে, যেতে যেতে আপনার ওখানে ওই যেখান থেকে আপনার নৌকা উঠে খালে সেইখানে আসে, সেখানে এসে দেখে যে সে নৌকা পায় না আর কি, কোনো নৌকা নেই। তো যেটা করতে হবে ওকে ওই খালের পাশ থেকে, খাল বা বিল বলে ওইখানে, সেটা পাই দিয়ে হাঁটতে হয়। আচ্ছা। তো যখন হাঁটছে সন্ধ্যা থেকে আস্তে আস্তে রাত হলো, তো বললো যে চাঁদ উঠে গেছে তখন আকাশে। তো এরকম একটা সময় অনেক দূর হেঁটে চলে আসে, সেখান থেকে ওদের বাড়ি প্রায় আপনার মানে তার মামার বাড়ি প্রায় 1-2 মাইল। তো ও একসময় একটু কনফিউজড হয়ে যায় রাতের বেলায় আপনার এরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, সে মানে আসলে একটু মানে একটা ধাঁধার মধ্যে পড়ে। এন্ড প্লাস সে বলছে জোছনাটাও একটা কারণ ছিল ধাঁধায় পড়ার, মানে খুব ডিফারেন্ট টাইপের একটা মানে ভ্রম সৃষ্টি করছিল। তো তার মামা যখন যাচ্ছে, তো যেতে যেতে দেখে যে একটা গাছ ছিল ওখানে, সে বেল গাছ টাইপের একটা গাছ। তো সেখানে সেই গাছের নিচে মানে কান্নার শব্দ আসছে, মনে হচ্ছে যে একটা মেয়ে মানুষ খুব দুঃখে কাঁদতেছে। তো ও যায় হেঁটে, উনি যে মানে ওর মামা হেঁটে হেঁটে যায়, যে দেখে যে আপনার একটা মেয়ে বসে আছে সেখানে, শাড়ি পরা একটা মেয়ে বসে আছে। তো উনি কাছে যে জিজ্ঞেস করে তাকে যে কি অবস্থা আপনার, মানে আপনি মানে কে, আমি আপনি কাঁদছেন এরকম রাত্রের মধ্যে, রাতে বসে, এখানে কেউ নাই আশেপাশে। তো মেয়েটা মুখ তুলে বলে যে আমার কান্না দিয়ে আপনার দরকার না, আপনি কোথায় যাবেন? সে বলে যে আমি অমুক গ্রামে যাব, অমুক জায়গা আমার মামার বাসা। তো আমি নিজেও একটু অসুবিধা হচ্ছে, বাট মেয়েটা দেখা যাচ্ছে যে কাঁদতেছিল, তার মানে আপনার কান্নার যে ব্যাপারটা ছিল, মনে হয় যে কোনো মানে দুঃখে কাঁদে, যেরকম সুরে সে কাঁদতেছিল বেশ বিলাপের মতো, সেটার কোনো ছিঁড়ে ফোটা হওয়ার নাই। তো সে বলে যে মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যেই। তো সে বলে যে আপনি যাবেন, আসেন চলেন আপনাকে নিয়ে যাই। সে বলে আচ্ছা চলেন। আমার আরো ভালো হলো, রাত্রেবেলা আমি একা যাচ্ছি, আমি রাস্তাও চিনতে পারতেছি না, রাইট। আর আমার কাছে একটু মানে অসুবিধা লাগতেছিল, বলে চলেন নিয়ে যায়। তো মেয়েটা তার সাথে হাঁটতে থাকে। তো মেয়েটা তার সাথে খুব একটা কথা বলে না, কিন্তু হাঁটছে। তো ও চিন্তা করে জিনিসটা, পরিবেশটা স্বাভাবিক তৈরি করার জন্য ও কথা বলার চেষ্টা করে, দু একটা প্রশ্ন করে যে আপনি ওখানে কোথায় থাকেন বা কার বাড়িতে যাচ্ছেন। ওর খুব একটা মানে ধারণা ছিল না ওই এলাকা সম্বন্ধে, জানে যে তার মামা থাকে এখানে, এবং মামার আসল বাড়িটা ওই অঞ্চলে না, ওইখানকারই কাছাকাছি কোনো মানে আর কি অন্য জেলায় আর কি, কিন্তু ওইখানে তার মামা সেটেল করছিল কোনো এক কারণে। যাই হোক, তো যেতে যেতে দেখে মেয়েটা খুব একটা আগ্রহী না আলাপ করতে। তো যেতে 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 তাকে নিয়ে যায় বিভিন্ন মোড় ঘুরে, বাঁক ঘুরে, বাঁশঝাড়ের পাশ দিয়ে। এবং যেটা সে আপনার খেয়াল করতেছিল যে যখন জোছনা পড়তেছে মেয়েটার গায়ে, তখন তাকে মানে কেমন যেন একটু বেশি উজ্জ্বল লাগতেছে, মানে লাইক সে নিজেই গ্লো করতেছে, এরকম একটা ব্যাপার। তো উনি একটু মানে অ্যাবনর্মালিটি দেখে, বাট অ্যাবনর্মালিটি গায়ে মাখে না আর কি। তো উনি তাকে ফলো করে যেতে থাকে। তো যেতে যেতে দেখে যে একটা রাস্তার একটা জায়গায় নিয়ে আসে, অনেকক্ষণ হাঁটার পরে ডান দিকে হচ্ছে বাঁশঝাড় আর বাম দিকে নিচু হয়ে গেছে আর কি, নিচু হয়ে গেছে, যে দেখতেছে একটা বাড়ি। তো বাড়ির মধ্যে কোনো আলো টালো কিচ্ছু নাই, লাইট মানে আপনার কোনো আলো টালো জ্বলছে না বাড়ির ভেতরে। তো নেমে যায়, দেখে মেয়েটাও হেঁটে গেল ওখানে, যে মেয়েটা বলে যে আপনি এখানে দাঁড়ান, বলে মেয়েটা দেখে তার এই পাশ থেকে ঘুরে চলে গেছে, আর কোনো খবর নেই মেয়েটার। তো উনি অনেকক্ষণ দাঁড়ায় থাকে ভাবে যে আসলে কি হলো, মানে এখানে কি মানে আমি দাঁড়ায় আছি, মেয়েটা কি এই বাসাটাই আমার মামার বাসা, বা মেয়েটা কি নাই, বা কই চলে গেল, এরকম তো যাওয়ার কথা না। আশপাশে যেগুলো তো আমি দেখতাম যে বাসার পিছন দিকটা দেখা যাচ্ছে দূর থেকে, মানে বেশ বড় জায়গা, বাট দেখা যাচ্ছে বাসার পিছনটা দেখা যায়, কেউ বেরোয়নি ওখানে। তো ও একবার চিন্তা করে বাসার পেছনে কি যাবে যেদিকে মেয়েটা গেছে। তো অনেকক্ষণ চিন্তা করে সে একবার চিন্তা করে নক করবে, সেটাও সে কনফিউজ হয়ে যায়। তো উনি তারপর করে কি ওই হেঁটে যায়, মেয়েটার রাস্তা দিয়ে হেঁটে যায় যেখান দিয়ে মেয়েটা গেছে। তো ওই জায়গায় যে কিছু দূর যাওয়ার পর দেখে বেড়া থেকে বাসার সামনের দিকটা দেখা যাচ্ছে দরজাটা হাট করে খোলা, মানে যেই মেইন দরজাটা, বাড়ির এন্ট্রেন্সটা, মানে মনে হচ্ছে খোলা, পুরা অন্ধকার দেখা যাচ্ছে ভেতরে। তো সে কি করে এই পাশে দরজা দিয়ে নক না করে বেড়া টপকাই ঢুকে উনি চিন্তা করে যদি আমার মামার বাসা হয়ে থাকে তাহলে হলো, আর যদি গ্রামের বাসা হয় এরকম দরজা খোলা এত রাতে কেমন একটা মানে তার কাছে একটু অ্যাবনর্মাল লাগে জিনিসটা। হেঁটে যায়, হেঁটে যে ওই দরজার সামনে দাঁড়ায়। তো তার কাছে মানে মানে গা ছমছম করতে থাকে, মনে হয় যে বাসার ভিতরে কেউ নাই। মানে মানুষের একটা মানে সিক্স সেন্সে কিন্তু মানুষ কিছু বুঝতে পারে, মানুষের ভেতরের একটা অনুভূতিও থাকে, মনে হচ্ছে কেউ নাই। আবার যখন নাকি বাসার ভিতরে ঢুকবে চিন্তা করে, তখন মনে হয় কেউ যদি থাকে, এরকম ফিলিংসে সে করে কি বাসার মধ্যে আপনার ঢুকে স্টেপিং করে। তো যায়, যে তখন মনে হচ্ছে যে কেউ নাই, এবং সে তখন নাচতে করে পকেটে হাত দিয়ে, তার কাছে একটা লাইটার ছিল, রনসন লাইটার, সে সেটা জ্বালার পর দেখে যে ঘরের মধ্যে ওই লাইটারের আলোতে দেখে কিচ্ছু নাই, পুরো ঘরটা ফাঁকা একটা ঘর, এবং ওই ঘরের মধ্যে
মানে কিছুই নাই, পুরা মানে ফ্লোরে ময়লা পড়ে রয়েছে, অ্যাবান্ডন একটা হাউসের মতো। তখন তার মানে খা খা করে উঠে শরীরটা, এবং তার ঠিক পেছনে যে দরজাটা এই সময় মনে হয় কে জানি জোরে একটা নাড়া দিয়ে যায়, কাঠের যে পাল্লাটা এটা মানে খুব জোরে, মানে কেউ যে স্ল্যাম করে সেরকম একটা শব্দ হয়। তো সে ওই তার মানে প্রচন্ড সে ভয় পেয়ে যায়, কেঁপে উঠে সে বের হয়ে আসে ঘর থেকে। বের হয়ে এসে সে উঠানে কিছুক্ষণ হতবিহ্বলের মতো দাঁড়ায় থাকে, এবং সে আস্তে আস্তে হেঁটে বের হয়ে আসে। সামনে যে বাঁশঝাড় সেখানে দেখতেছে অনেক শিয়াল দূর থেকে দাঁড়াচ্ছে, এটা দেখেও সে ভয় পায়, মনে করে যে শিয়াল যদি আমাকে অ্যাটাক করে। এবং সে তখন হাঁটা দেয়, কোনো দিক বিদিক না দেখে হাঁটতে থাকে, হাঁটতে এবং দেখে শিয়ালগুলো তাকে ফলো করতেছে একটা ডিস্টেন্স রেখে। তাহলে সে একটা বাসায় গিয়ে নক করে চিৎকার করতে থাকে, দরজা খুলেন। তো বাসার ভিতর থেকে মানুষ বের হয়, মধ্যবয়সী লোক। সে গেট খুলে বলে, কি ব্যাপার, ঘুমের চোখ কসলায় যে আপনি এই রাত বিরাতে নিশি রাতে আপনি মানুষ উঠেছেন, কে আপনি? তখন সে বলে যে আমার মামার বাসায় আসছি, আমি অমুক তমুক, এই সে আমার মামা অসুস্থ। বলে অমুক সাহেব, ও আচ্ছা, তিনি তো অন্যদিকে থাকেন, এখান থেকে প্রায় অনেক দূর, প্রায় এখান থেকে মানে কয়েক দূরে। তো উনি তো এখানে না, এটা অমুকের অমুক নাকি, এরকম তার কিছু পরিচয় দেয়। সে বলে হ্যাঁ। বলে সেই জায়গা নাই, আপনি ভুল দিকে আসছেন। তো বলে আমার এরকম এক মহিলা নিয়ে আসছে। আপনার কোন মহিলা নিয়ে আসছে? বলে যে এরকম বাসা, এদিকে আসছে। বলে তোর অমুক অলক্ষীর বাসা, তো মারা গেছে, ওরা খুঁজে পায় না কেউ। বলে সে মানে খুব একটা মানে তার ভালো ছিল না, মানে গ্রামে কোন একটা শালীর বিচারে তাকে মানে বিচার করা হয়, কিন্তু তার আর লাশ কেউ পায় না খুঁজে। আচ্ছা আচ্ছা। এরকম কাহিনী হয়। তো সেটা শোনার পর সে আরো ভয় পায়। তো বলে আপনারা কি নিয়ে আসছে কি বলেন। ওই লোক তাকে বসায় রাত্রেবেলা থাকতে দেয়, তাদের একটা সামনে কাছারি ঘরের মতো থাকতে দেয়। তো উনি খুব ভয়ে রাত কাটান ওই কাঠ। তারপরে উনি পরদিন যান, যে খুঁজে না মামার বাসা বের করেন, এবং মামাকে বলেন যে এরকম কাহিনী। তো ওনার মামার সাথে কথা বলেন, মামা অসুস্থ, মামার চিকিৎসা করেন, কিছুদিন থাকেন ওই জায়গায়। এবং আলটিমেটলি উনি পরে একটা খবর পান গ্রামের একটা ইয়াং ছেলের কাছে। বলে যে অনেকে বলে যে আপনি যে রাস্তা দিয়ে আসছেন, যেখানে মেয়েটাকে দেখছেন, ওই গাছের নিচে তার একটু মেরে ওই যে ফেলে দিছিল আচ্ছা পানিতে। আচ্ছা, ওই গাছটা নিচে ওখানকার যে মাতবর বা মেম্বার ছিল, তার ছেলে পেলেরা এই কাজটা করছে। ওকে, এটা অনেকে বলে। তো এবং অনেকে ভয় পায় এখানে গেলে, এবং ওইখানেই তাকে ওখানে দেখা গেছে। গেছিল জিনিসটা। অনেক ধন্যবাদ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি যে খুব ভালো লাগছে। লিখেছেন আমাদের ফেসবুকে রফিক রাজ, লিখেছেন কাল অফিসে ঘুম আসলে আপনাদের খবর আছে। নাইম খান আমাদের লিখেছেন যে ভূত এফএম, আচ্ছা ভূত এফএম এর টাইম বাড়িয়ে দিলেন নাকি? না, আজকে স্পেশাল এপিসোড, যেহেতু আমরা ঢাকার বাইরে রয়েছি, সুতরাং 1 ঘন্টা বোনাস সবসময় পেয়ে যান আপনারা যখন ঢাকার বাইরে আমরা আসি। হাসান মাহমুদ আমাদের লিখেছেন যে নাইস এপিসোড টুডে। আমাদেরকে লিখেছেন ফয়সাল বিউটিফুল এবং মাইন্ড ব্লোয়িং, আরো অনেক কিছু লিখেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি যে ব্রেক ভাল লাগছে না। ওকে, আমাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে কমেন্ট করছেন আরো অনেকেই। আমাদের ফেসবুকের সাথে সাথে আমাদের SMS ও করছেন অনেকে। আমাদেরকে দেখতে পাচ্ছি সিফাত SMS করছেন, খুব ভালো লাগলো। বুঝতে পেরেছেন, আমরা এখন শেষ করবো। আচ্ছা, ময়মন সিং থেকে লিখেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি রংপুর বয় SMS করছেন, খুবই ভালো লাগলো। উনিও বুঝতে পেরেছেন, সবাই বুঝতে পারছেন যখন শেষের দিকে আমরা। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সৌরভ SMS করেছেন, ভয় লাগছে, এবং বাবু ভাইকে অনেক থ্যাঙ্কস জানিয়েছেন। অলসম এই স্টোরিটা তার কাছে লেগেছে। মোহাম্মদ হৃদয় আমাদের লিখেছেন টঙ্গী থেকে, আসসালামু আলাইকুম। আজকের ভূত এফএম মানে কি বলবো, যে হয়েছে রাজার মতো, তাই তিনি লিখেছেন আর কি। ওকে, আমাদেরকে দেখতে পাচ্ছি ফুর্তি মামুন SMS করেছেন খুলনা থেকে, রাসেল ভাই ভালো লাগছে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আফ্রিদি হাসান সাতক্ষীরা থেকে SMS করেছেন, এবং তিনি বলেছেন যে আমাদের এলাকায় প্রায় অনেক ভৌতিক ঘটনা ঘটে, আপনি লিখে পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি একটু পরেই বলে দিব, অবশ্যই একটু খেয়াল করবেন, লিখে নিতে পারেন। তামিম আমাদের ভূতের গলি থেকে SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ শুনছেন আমাদেরকে, এবং তাদের কাছে অনেক ভালো লাগছে। আমাদেরকে মোস্তাক বেলি রোড থেকে SMS করেছেন, পুনাম আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আর সেই সাথে ফেসবুকে তো কমেন্ট যারা করেছেন তাদের সবার কমেন্ট যেমন পড়তে পারলাম না, যারা সবাই SMS করেছেন তাদের সবারও SMS পড়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমাদেরকে দেখতে পাচ্ছি যে এখনো অনেকেই কমেন্ট করে যাচ্ছেন, কিন্তু সারা সপ্তাহ সময় পড়ে আছে ফেসবুকে আপনাদের কমেন্ট গুলো পড়ার জন্য। এবং আপনারা যারা SMS করলেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা SMS করেনি তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এতক্ষণ কষ্ট করে শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা ডাউনলোড করে আগামীকাল শুনবেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, এবং যারা রেগুলার ঘটনা পাঠান তাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ। এবং আমি আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের SMS করতে হলে যে নিয়মটি, সেই নিয়মটি আরো একবার বলে দিই আগামী সপ্তাহের জন্য। সেটি হচ্ছে
মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুটি FORTI ফুটি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান এইটা খুব খেয়াল করবেন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofooty.fm। স্পেলিংটি বলে দিচ্ছি BHTTFM@radiofooty.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি নিজে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটি আমরা পড়ে শুনে। যারা স্টুডিওতে আসবেন তারা অবশ্যই ফোন নাম্বার দিতে ভুলবেন না। আর যারা দেশের বাইরে রয়েছে তারা অবশ্যই অডিও ক্লিপ আমাদের কাছে পাঠিয়ে দিবেন, সেটা সবচেয়ে ভালো অপশন। আমাদেরকে যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকছেন তারা চলে যান www.facebook.com/radio.footy www.facebook.com/bhutfm.russell। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই টাটা।